ছোঁয়া এইভাবে চলে যেতে পারে না। ওকে যে ওর প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। এইভাবে ওর সাহস কি করে হয় ওকে ছেড়ে যাওয়ার? মানছে সেভাবে ওর কোনো অধিকার নেই, ওর কিন্তু একটা অধিকার অবশ্যই আছে। উষ্ণ গাড়ি নিয়ে বের হলো ছোঁয়াকে খুঁজতে। রাতের আধার চারপাশ গ্রাস করে ফেলেছে। উষ্ণর চোখে শুধু ছোঁয়ার মুখ ভেসে উঠছে বারবার। চোখের সামনে সব ঘোলাটে হয়ে যাচ্ছে। তাও ও ছুটে চলেছে। গন্তব্য শুধু ছোঁয়া। রাত তখন 1টা। ফিরে আসে উষ্ণ, সাথে ওর নিঃসঙ্গতা। মাথাটা যেন ঝিম ধরে আছে। প্রচুর ফুটবল শরীর, এখন একটু ঘুম চায়। দেহ ঘুম চাচ্ছে, মাথা মন একটু শান্তি চাচ্ছে, কিন্তু চোখ যে ঘুম চাচ্ছে না। কি করবে উষ্ণ? খাবার টেবিলে বসে ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফেলল। শুকনো গলা যেন পানির অপেক্ষাই করছিল এতক্ষণ। বুকটা যেন মরুভূমি হয়েছিল, সেটা পানির জন্য ফেটে যাচ্ছিল। এখন শান্তি লাগছে একটু। কনুই এর উপর ভর দিয়ে দুহাত কপালে ঠেকিয়ে বসে আছে উষ্ণ। সারাদিন না খাওয়া শরীর, ক্ষুধার্ত পেট আর মাথা উঁচু করে বসে থাকতে পারছে না। টেবিলের উপর মাথা রেখে চোখ বুজে উষ্ণ। চোখ দুটো যে পরিমাণ জ্বালা করছে, মনে হচ্ছে কেউ মরিচ ঢেলে দিয়েছে চোখে। ওর মনে হচ্ছিল এক ঠান্ডা পানিতে 1 ঘন্টা ডুবে বসে থাকতে পারলে ভালো লাগত, কিন্তু উঠতেও ভালো লাগছে না। নিজের অজান্তে গ্লাসের সাথে ওর হাত লেগে সেটা টেবিল থেকে নিচে পড়ে যায়। একটু আওয়াজ করে গ্লাসটা ভেঙে কাচের টুকরোগুলো ছড়িয়ে যায় পায়ের সামনে। আওয়াজ ভেসে আসতেই কানে উষ্ণ চোখ খোলে। পা সামনে দিতেই কাচের 2টি টুকরো ঢুকে পড়ে উষ্ণর পায়ের পাতা ভেদ করে। একটা মৃদু আর্তনাদ শোনা যায়। উষ্ণ খেয়াল করেনি টুকরোগুলো ওর পায়ের কাছেই। ও পা উঁচু করে কাচের টুকরো বের করার জন্য। টুকরো দুটো টেনে বের করতেই সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। লাল লাল রক্ত গড়িয়ে পড়তে থাকে পায়ের পাতা থেকে। হাত দিয়ে সেখানে চেপে ধরে, হাত মেখে যায় রক্তে। এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে চায় উষ্ণ, কিন্তু শরীরে যেন জোর পায় না। ধূপ করে আবার চেয়ারে বসে পড়ে। হঠাৎ কাউকে পায়ের কাছে বসতে দেখেও ছোঁয়া তুলো দিয়ে উষ্ণর ক্ষতের রক্ত মুছতে ব্যস্ত। উষ্ণ চুপচাপ বসে আছে। ছোঁয়া কোথায় ছিল, কোথা থেকে আসল কিছুই জিজ্ঞেস করার কথা যেন ও ভুলেই গেল। ছোঁয়া একদম শান্ত হয়ে বসে আছে ওর পায়ের কাছে, আর রক্ত মুছতে মুছতেই বলতে লাগল, আমি একটু বাইরে গিয়েছিলাম, বুঝিনি এত দেরি হয়ে যাবে। কিন্তু আপনি কোথায় ছিলেন? আমি দেখলাম এসে আপনি নেই। ভাবলাম হয়তো কোনো গানের প্রোগ্রাম আছে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আওয়াজ শুনে এসে দেখি আপনি। ব্যান্ডেজ শেষ করে ছোঁয়া শান্তভাবে তাকালো উষ্ণর দিকে। কিছু হারিয়ে ফেলার পর যদি সেটা হুট করে পাওয়া যায়, বা কোনো কিছু যেটা আর ফিরে পাওয়ার আশা থাকে না কিন্তু পাওয়া যায়, যে খুশি হয় মানুষের মনে, ঠিক তেমন খুশি হচ্ছে উষ্ণর। চোখের সামনে ছোঁয়া। এটা কি স্বপ্ন না বাস্তব? একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো ওর। সত্যিই কি ছোঁয়া না ওর ক্লান্ত চোখের ভুল? ও কি কল্পনা করছে না বাস্তব? ইচ্ছে হলো বুকে জড়িয়ে ধরতে, ইচ্ছে হলো বুকের মাঝে লুকিয়ে নিতে। কিন্তু ছোঁয়ার চোখগুলো লাল হয়ে ফুলে আছে। নাক, গাল দুটো ও লাল লাল হয়ে আছে। মানুষ খুব কাঁদলে চোখ মুখের যা হাল হয়, ঠিক তাই হয়েছে ছোঁয়ার। মনে হচ্ছিল ঠোঁট ছুঁয়ে দিতে, চোখ জোড়াতে। আবার প্রশ্ন করল ছোঁয়া, আপনি কোথায় ছিলেন বললেন না? উষ্ণর ইচ্ছে হচ্ছে না এখন কথা বলতে, একটুও না। ও চাচ্ছে নীরবে বসে থাকতে, আর শুধু ছোঁয়াকে দেখতে ইচ্ছে হচ্ছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। ছোঁয়া অপেক্ষা করছে উষ্ণর উত্তরের।
কিন্তু উষ্ণ নির্বাক। এত এত প্রশ্ন, অনেক অজানা সত্য, কত কিছু জানার আছে, কিন্তু উষ্ণ নির্বাক। ওর মুখের বুলি হারিয়েছে। উষ্ণ কিছু বলছে না দেখে ছোঁয়া উঠে দাঁড়াল। হয়তো ওর সাথে আর কথা বলতে চায় না উষ্ণ। কষ্ট হয় বুকে, প্রচুর কষ্ট। এইভাবেই সব কাছের মানুষগুলো দূরে সরে যায় আস্তে আস্তে। কাছের মানুষ। চমকে ওঠে ছোঁয়া। উষ্ণ ওর কাছের মানুষ। মন উত্তর দেয় হ্যাঁ, কিন্তু মাথা থেকে উত্তর আসে কখনোই না। এটা কখনোই সম্ভবই নয়। মাথা থেকে কথাগুলো ঝেড়ে ফেলে ছোঁয়া রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মনে মনে বারবার নিজেকে নির্লজ্জ মনে হচ্ছে। এত কিছুর পর কিভাবে এই বাড়িতে পড়ে থাকবে ও? কিভাবে উষ্ণর সামনে থাকবে? এই রাতটা কখন ভোর হবে সেই আশায় আছে ছোঁয়া। সকালের আলো ফুটতেই এইখান থেকে চলে যাবে ছোঁয়া। তার চোখের সামনে আর যে মাথা উঁচু করে থাকতে পারবে না ও। আর তাছাড়া উনি তো বলেই দিয়েছে উনার সামনে থেকে যেতে, তার মানে তো সে চায় না এই বাড়িতে ছোঁয়া আর থাকুক। তাও ও কিভাবে পড়ে থাকতে পারে? একটা দীর্ঘশ্বাস। হয়তো ফিরে না এসে একেবারে চলে গেলেই ভালো হতো। ছোঁয়া প্লেটে খাবার বাড়তে বাড়তে কথাগুলো এক মনে ভেবে গেল। উষ্ণকে দেখেই মনে হচ্ছিল সে কিছু খায়নি সারাদিন। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। টেবিলের দিকে যেতেই ছোঁয়া দেখল উষ্ণ আস্তে আস্তে খুঁড়িয়ে ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে। পা কেটে যাওয়ায় পায়ে ভর দিতে পারছে না ও। ছোঁয়া এগিয়ে গেল ওর দিকে, টেবিলের উপর খাবার রেখে উষ্ণকে ধরে ওর ঘরে নিয়ে গেল। উষ্ণকে বিছানায় বসিয়ে দিল ছোঁয়া। আর বলল, আপনার খাবারটা আনব? মনে হচ্ছে আপনি কিছু খাননি। আপনি কি খেয়েছেন রাতে? উষ্ণ কথা বলল না। কিছুর জবাব দিল না। ওর মুখের কোনো ভাবভঙ্গি বুঝতে পারছে না ছোঁয়া। মনে হচ্ছে একটা বই ওর সামনে খোলা, কিন্তু ও পড়তে অক্ষম। সেই তখন থেকে ও এত কথা জিজ্ঞেস করছে, উষ্ণ একবারও কোনো কথার জবাব দেয়নি। মুখে যেন কেউ আঠা লাগিয়ে দিয়েছে। মুখ ফুটে লোকটা কিছুই বলছে না। এমন নিশ্চুপ তো উনি কখনোই ছিলেন না। ছোঁয়ার কেমন ভয় ধরে গেল। ঘরে বিছানার পাশে সাইড টেবিলে টেবিল ল্যাম্প জ্বলছে। সেই মৃদু আলোতে ঘর আলোকিত হচ্ছে। উষ্ণ চুপ করে বিছানায় বসে আর ছোঁয়া ওর সামনে দাঁড়িয়ে। ছোঁয়া একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনের দিকে পা বাড়াল লাইট অন করার জন্য। এই মৃদু আলোতে উষ্ণকে ওর খুব ভয় করছে। কিন্তু উষ্ণ এক হাত বাড়িয়ে ছোঁয়ার এক হাত ধরল। একটা হ্যাচকা টান। ছোঁয়া একেবারে উষ্ণর উপর। এই প্রথম মুখ খুলল উষ্ণ। কোথায় ছিলে? কেমন? একটা মৃদু গন্ধ নাকে ভেসে এলো ছোঁয়ার। উষ্ণ কি ড্রিঙ্ক করেছে? খুব সম্ভবত করেছে। আতকে ওঠে ও। কখনোই ছোঁয়া উষ্ণকে ড্রিঙ্ক বা সিগারেট এসবের সাথে দেখেনি, কিন্তু আজ এতক্ষণ তো ছোঁয়া বুঝতেই পারছিল না। খুব অল্প পরিমাণে ড্রিঙ্ক করেছে উষ্ণ। এখনো মাতাল হয়নি, কিন্তু আস্তে আস্তে সেটা মাথায় চড়ে বসছে। চোখের পলক পরপর অনেকগুলো পড়ছে একসাথে। এই আলোতেও ভালোমতো দেখতে পারল ছোঁয়া চোখ টেনে খুলে রাখতে পারছে না উষ্ণ। কিন্তু এখনই হুঁশ হারাতে চাচ্ছে না ও। প্রাণপণে চেষ্টা করছে নিজেকে হুঁশে রাখার। দ্রুত ছোঁয়ার প্রশ্ন, আপনি ড্রিঙ্ক করেছেন? প্রশ্নের উত্তর প্রশ্ন বলেই ছোঁয়ার নরম হাত দুটি আরও একটু শক্ত করে ধরল। আমি তো বলেছি আমি একটু বাইরে গিয়েছিলাম। আমাকে না বলে। আপনি তো সামনে আসতে মানা করেছিলেন। কথাগুলো বলার সময় দুরু দুরু কাঁপছিল ছোঁয়ার বুক। এই বুঝি আবার হুঙ্কার দিয়ে ওঠে উষ্ণ। উষ্ণ কিছু বলতে চেয়েও থেমে গেল।
প্রচুর রাগ হচ্ছে ওর, প্রচুর। এই মেয়েটা এত বেশি বুঝে কেন? ওকে কি একবারে চলে যেতে বলেছে নাকি? তখন শুধু ওর ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। ছোঁয়া ভীতু চোখে তাকিয়ে আছে উষ্ণর দিকে। ঘরময় শুধু নীরবতা, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। টিপটিপ করে চোখ খুলল উষ্ণ। ওর চোখের সামনে যেন সব ঘুরছে। পৃথিবীর সবকিছু যেন ঘুরছে দ্রুত গতিতে। মাথা হয়ে আছে ভার। দুহাতে কপালের দুপাশ ঢলতে ঢলতে উঠে বসেও ঘড়ির দিকে চোখ যায়। ঘড়িতে এখন 10টা বাজে। বিস্ময় চোখ দুটি যেন এখনই বের হয়ে যাবে। বিছানা থেকে নামতে যে খেয়াল হলো, বিছানার একপাশে ছোঁয়া বসে ঘুমাচ্ছে। ছোঁয়া এইখানে, এইভাবে? মাথায় একটু জোর খাটালো। রাতে কি হয়েছে সব ঘোলা। ঝাপসা ঝাপসা কিছু চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। বাড়ি ও ফিরেছিল একা। পা কেটে গেল। হুট করে ছোঁয়া এসে ব্যান্ডেজ করে দিল। তারপর রুমে নিয়ে গেল। তারপর ছোঁয়া একটু নড়ে উঠল। ঘাড়টা মেবি ওইভাবে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে ওর। মাথায় হাত দিয়ে আবার মনে করার চেষ্টা করতে লাগল উষ্ণ। আবছা আবছা আবার কিছু মনে হতে শুরু করল। ও হাত টেনে ধরেছিল ছোঁয়ার। এক হ্যাচকা টানে ছোঁয়া যেয়ে পড়ে ওর উপর বিছানায়। ছোঁয়ার হাত দুটো চেপে ধরেছিল বিছানার উপর শক্ত করে। রাগী দৃষ্টি মেলে তাকিয়েছিল ছোঁয়ার দিকে। তারপর রাতে কি হয়েছে সব ঘোলা। ঝাপসা ঝাপসা কিছু চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। বাড়ি ও ফিরেছিল একা। পা কেটে গেল। হুট করে ছোঁয়া এসে ব্যান্ডেজ করে দিল। তারপর রুমে নিয়ে গেল। তারপর ছোঁয়া একটু নড়ে উঠল। ঘাড়টা মেবি ওইভাবে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে ওর। মাথায় হাত দিয়ে আবার মনে করার চেষ্টা করতে লাগল উষ্ণ। আবছা আবছা আবার কিছু মনে হতে শুরু করল। ও হাত টেনে ধরেছিল ছোঁয়ার। এক হ্যাচকা টানে ছোঁয়া যেয়ে পড়ে ওর উপর বিছানায়। ছোঁয়ার হাত দুটো চেপে ধরেছিল বিছানার উপর শক্ত করে। রাগী দৃষ্টি মেলে তাকিয়েছিল ছোঁয়ার দিকে। তারপর মুখটা সামান্য একটু এগিয়ে নিয়ে গেল ছোঁয়ার দিকে। মেয়েটার বলা শেষ কথাটা আপনি তো বলেছিলেন আমার সামনে না আসতে, শুনেই মাথাটা আরো খারাপ হয়ে গেল ওর। রাগের চোটে কত কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু সব কথা গুলিয়ে যাচ্ছে। ভ্রু কুঁচকে উষ্ণ ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, আর ছোঁয়া ভয়ার্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে ওর দিকে। এই বুঝি উষ্ণ কিছু করে বসল। চোখ সরু করে উষ্ণ বলল, তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি। তোমার আমাকে বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ মানে আমি। সসস। ছোঁয়ার ওষ্ঠে আঙুল রাখে ও। পরপর দুবার ঢোক গিলে ছোঁয়া। বিছানাময় ছোঁয়ার কোমরের নিচ পর্যন্ত যাওয়া লম্বা চুলগুলো ছড়িয়ে আছে। থুতনিতে কালো তিলটাতে নজর গেল উষ্ণ। গাঢ় নয়, অনেকটাই হালকা। এর ফলে আগে খেয়াল হয়নি। কাছের থেকে খেয়াল না করে দেখলে কেউ বুঝতেই পারবে না। ছোঁয়ার এক হাত ছেড়ে উষ্ণ তিলটা একটু ছুঁয়ে দিল। তারপর আর্তনাদ ভরা কণ্ঠে বলতে লাগল, আমি তোমাকে তো বলিনি আমার বাড়ি থেকে চলে যেতে। আমি শুধু বলেছিলাম সেই মুহূর্তে আমার সামনে থেকে যেতে। তুমি এত বড় সত্যি কিভাবে লুকোলে আমার থেকে বলো ছোঁয়া? আমার যে কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না? ছোঁয়ার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই আর্তনাদ ভরা কণ্ঠ ছোঁয়ার বুক চিরে দিচ্ছে। কিছু অজানা অনুভূতি জন্ম দিচ্ছে মনের গহীনে, যা ছোঁয়া চায় না। কিন্তু মন কি কথা শোনে? ও তো চায় না উষ্ণ ফুটবল হোক ওর উপর আর। কিন্তু ও যদি ওর চোখের সামনে থাকে তাহলে হয়তো দিন দিন ওর জীবনটা আরো বিষাদময় হয়ে উঠবে। তাই ও চলে যাবে।
দূরে, বহু দূরে, যেখানে উষ্ণ আর ওকে খুঁজে পাবে না, কারণ ওদের এই সম্পর্কর কোনো ভবিষ্যৎ নেই। অন্তত ও কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়ল ছোঁয়ার। উষ্ণ কিছু বলছে ছোঁয়ার তিলটার দিকে তাকিয়ে তাকিয়ে, কিন্তু ছোঁয়ার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কথাগুলো। ও একভাবে উষ্ণর দিকে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে। নিজের জীবন যেখানে শেষ, সেখানে অন্যের জীবন নষ্ট করার ওর যে অধিকার নেই। আর উষ্ণ এমন একটা মানুষ ওর জীবনে, যখন ওর পাশে কেউ ছিল না, উষ্ণ ছিল। ওকে সামলিয়েছে, ওর খেয়াল রেখেছে, ওর বাচ্চামিগুলো সহ্য করেছে। এত ভালো একটা লোকের জীবনে ও কালো দাগ লাগাতে চায় না। ওর জীবনে ছোঁয়া একটা কালো দাগই বটে। ছোঁয়ার চোখের পানি যখন ওর চোখ বেয়ে পড়ছে, উষ্ণ সেটা খেয়াল করল। হুট করে উষ্ণ ওর চোখের দিকে সরাসরি তাকাল। মৃদু আলোতেও ছোঁয়ার চোখ দুটি জ্বলজ্বল করছে। ছোঁয়ার চোখে পানি আলতো করে মুছে দিল উষ্ণ। ওর চোখের সামনে সব ঘোলাটে হয়ে যাচ্ছে। চোখ আর খুলে রাখা সম্ভব নয়। ছোঁয়ার বুকে মাথা রেখে চোখ বুজে উষ্ণ। মুহূর্তেই ঘুমে তলিয়ে যায়। কাপা কাপা হাত তুলে উষ্ণর মাথায় রাখে ছোঁয়া। উষ্ণর চুলের ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে দিতে লাগল। আলতো করে উষ্ণর মাথায় চুমু খেল। উষ্ণ বুঝতে পারল না। ওর এই নিষিদ্ধ কাজটা না হয় রাতের এই আধারই সাক্ষী হয়ে থাক। গভীর ঘুমে যখন উষ্ণ, তখন ওকে সরিয়ে পাশে শুইয়ে দিল ছোঁয়া। উঠে আসার সময় বুঝতে পারল ওর হাত শক্ত করে ধরে আছে উষ্ণ। বেঘোরে ঘুমাচ্ছে, কিন্তু এত শক্ত করে ধরে আছে ছোঁয়া হাত সরাতে পারল না, কিংবা সরাতে চাইল না। বিছানায় হেলান দিয়ে বসল ওর পাশেই। উষ্ণকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেল ছোঁয়া বুঝতে পারেনি। উষ্ণ মাথায় জোর খাটিয়েও তেমন কিছু মনে করতে পারল না। কিছুক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে গেল। ও অনেকক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকল। প্রচণ্ড অস্থির লাগছে। একটু যদি শান্তি লাগে আর কি। ঠান্ডা পানি আছড়ে আছড়ে পড়ছে শরীরে। শরীরের উত্তাপ অনেকাংশে কমে গেল। মাথা ঝিম ধরেছিল, সেটা কমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল ছোঁয়া রুমে নেই। মাথা ভালো করে মুছে ওয়ার্ড্রোব থেকে একটা কালো টি শার্ট বের করে পরে নিল। হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে দরজার কাছে দাঁড়াতেই দেখল ছোঁয়া ওর সামনে। কিছু একটা বলার আগেই ছোঁয়ার হাতে কাপড়ের ব্যাগ দেখতে পেল ও। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ এখন? একটা দীর্ঘশ্বাস ফেলে ছোঁয়ার উত্তর, আমি চলে যাচ্ছি। বিস্ময় নিয়ে পাল্টা প্রশ্ন করল উষ্ণ, চলে যাচ্ছ মানে? মানে আমি চলে যাচ্ছি। আমি আর এইখানে থাকতে পারবো না। রাগ একটু চেপেই উষ্ণ জবাব দিল, ও ঠিক আছে, কিন্তু একজ্যাক্ট রিজনটা কি? ছোঁয়া উষ্ণর প্রতিটা প্রশ্নের জবাব মাথা নিচু করেই দিচ্ছে। আমার মনে হয় আমার এইখানে থাকা আর উচিত নয়। তোমার মনে হওয়া দিয়ে কি আর সব হবে? আর না, সব হয়। কিন্তু এটা তোমার কেন মনে হলো? আমার জন্য আপনার ক্যারিয়ারের সমস্যা হতে পারে সামনে। আপনি তো আর আমার মতো সাধারণ মানুষ নন। কত প্রশ্ন আপনার জীবনে উঠতে পারে কে জানে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব। একটা তাচ্ছিল্যের হাসি দেখা গেল উষ্ণর ঠোঁটে, যেটা ছোঁয়া খেয়াল করেনি। উষ্ণ বলল, বাহ, খুব ভালো ভেবেছ তো। কিন্তু মিস নাকি মিসেস যাই হোক, এই কথাগুলো তো আপনি আগে ভাবেননি, তাই না? ছোঁয়া মিস না মিসেস কথাটুকু শুনে দ্রুত উষ্ণর দিকে তাকাল। এই প্রেক্ষিতে একটা কিছু বলতে চেয়েও চুপ করে যায় ছোঁয়া। কি হলো চুপ যে? সরি। ছোঁয়ার এই কথা শুনে উষ্ণর প্রচুর রাগ হল।
দাঁতে দাঁত চেপে ও বলল, আমি তো তোমার সরি শুনতে চাইনি। ছোঁয়ার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ও নিজেকে খুব শক্ত করে রেখেছে। কান্নাটা চেপে রেখে ব্যাগ হাতে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে ছোঁয়া। রাগ যেন পা থেকে মাথায় হুট করে উঠে গেল উষ্ণর। পেছনে দাঁড়িয়ে থেকেই বলল, তাহলে তুমি চলেই যাচ্ছ? একটু চুপ থেকে ছোঁয়া উত্তর দিল, জি, এটাই আপনার জন্য ভালো হবে। আমার ভালোটা তোমাকে না ভাবলেও হবে। আর আমার ভালো কিসে হবে না হবে সেটা আমাকেই ভাবতে দেও। তুমি হয়তো তোমার ভালোটা ভেবে নিয়েছ। তাই তো, ভালোই থাকবে তাহলে। চিৎকার করে ছোঁয়ার বলতে ইচ্ছে হল, না, আমি ভাবিনি। আমার ভালো বলতে কিছু নেই জীবনে। আমি ভালো নেই আর না থাকব। আমার কষ্ট হচ্ছে আপনাকে ছেড়ে যেতে, কিন্তু যেতে হচ্ছে। হয়তো আপনিও তাই চান। না হলে একবার হয়তো আমাকে বলতেন, ছোঁয়া তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু আপনি তা বলছেন না। আপনি তাহলে তাই চাচ্ছেন। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না ছোঁয়া। ঘুরে একবার উষ্ণর দিকে তাকাল না। উষ্ণর হাতটা ওর হাতে থাকা ছুরিটা দিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, যার ব্যথা ওর কাছে ছোঁয়ার চলে যাওয়া থেলে কমই। ছোঁয়া যদি একবার পেছনে তাকিয়ে দেখত। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো থাকবেন। কথাটুকু বলতে ওর জীবনটা বের হয়ে যাচ্ছিল। এটুকু বলেই ও বের হয়ে গেল। টুকটুক কে রেখে গেল? ওর অনিশ্চিত জীবনে ওই ছোট্ট প্রাণীটা নিয়ে ও কোথায় যাবে? কী বা করবে? বলতে চাইল উষ্ণ, আমি ভালো থাকব না ছোঁয়া, কিন্তু হাহাকারটা ভেতরেই থেকে গেল। চোখের সামনে থেকে মিলিয়ে গেল ছোঁয়া। ছুরিটা ছুঁড়ে দিল সামনের দিকে। গ্লাস ছুঁড়ে মারল আয়নায়। কাঁচটা টুকরো টুকরো হয়ে সামনে বিছিয়ে গেল। ছোঁয়া ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। কোথায় যাবে ও? কি করবে? কিছুই মাথায় আসছে না। সকাল দুপুর হল, দুপুর বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত নেমে এলো পৃথিবীর বুকে। বাস স্ট্যান্ডে বসে আছে ছোঁয়া। জায়গাটা বেশ বড়। মানুষও আছে। রাতটা যদি কোনো মতো পার করা যায়। কাপড়ের ব্যাগটা কোলে নিয়ে সেটা খুব শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে বসে আছে ও। উষ্ণর দেওয়া মোবাইলটা রেখে এসেছে, নিয়ে আসেনি। রাত যত হচ্ছে ওর চোখে ঘুম ভর করছে। ও ওইখানে বসে ঝিমাচ্ছিল। এমন সময় কিছুর আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। চোখ মেলে এই মানুষটা কেউ দেখতে পারবে ভাবেনি। অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। সামনে থেকে ভেসে এলো, কি ভাবছ? উঠে দাঁড়ালো ছোঁয়া। বলল, রাত যত হচ্ছে ওর চোখে ঘুম ভর করছে। ও ওইখানে বসে ঝিমাচ্ছিল। এমন সময় কিছুর আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। চোখ মেলে এই মানুষটা কেউ দেখতে পারবে ভাবেনি। অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। সামনে থেকে ভেসে এলো, কি ভাবছ? উঠে দাঁড়ালো ছোঁয়া। বলল, তুমি। প্রশ্ন তো আমার করা উচিত, তুমি এইখানে এইভাবে বসে আছো কেন? সেটার উত্তর কি তোমাকে দিতে হবে? তুমি কি সবসময় ঝগড়ার মুডেই থাকো? আল্লাহর শুকরিয়া আদায় করো, থাপ্পড় মারার মুডে নেই। ছোঁয়া আর 1 মিনিটও দাঁড়াল না। হাঁটতে শুরু করল। জীবনে কি ও কখনো শান্তি পাবে না? এই শয়তানটার সাথে বারবার কেন দেখা হয়ে যায় ও বোঝে না। অভ্র ওর পিছু পিছু আসছে। ছোঁয়া থমকে যায়। তুমি আমার পিছু পিছু আসছো যে? তুমি এত রাতে এইভাবে রাস্তায় কি করছো? আর তুমি এইখানেই বা কেন?
আমার জানা মতে তো এইখানে তোমার কেউ ছিল না, যার কাছে এসে তুমি থাকবে। সব কথা তোমাকে কেন জানতে হবে? তোমার অনেক কথাই তো আমি জানতাম না, তাই না? আর আমার জানারও ইচ্ছে নেই, তাই আমার পথ ছাড়ো। ছোঁয়া এক পা সামনে আগাতেই আবার পথ আটকালো অভ্র। এত রাতে তুমি কোথায় যাবে বলো, আমি দিয়ে আসছি। তোমার উপকার কে চেয়েছে বলো তো? আর এত ভালো বিহেভিয়ার আমার ঠিক হজম হচ্ছে না। দেখো আমরা একে অপরকে তো চিনি, ছোঁয়া আমাদের মাঝে কিছু তো আছে তাই না? সেই জন্য আমি আছে। হোয়াট ডু ইউ মিন বাই আছে? বলো ছিল, এখন নেই। আর ওই দিন রাতে তুমি যা করেছ আমার সাথে, সরি। ওই রাতে আসলেই আমার মাথা ঠিক ছিল না। কেন, ওই মেয়ে কি যেন নাম? যাক নাম দিয়ে আমার কি হবে, ও কি তোমাকে ছেড়ে দিয়েছে? অভ্র জবাব দিল না। সমস্যা নেই, আরও অনেক পেয়ে যাবে খেলার জন্য। আমার পিছু নিয়ে লাভ নেই। ন্যাড়া বেলতলায় একবারই যায় বুঝলে, বারবার ভুল করে না। আমার সাথে আর খেলতে পারবে না। ছোঁয়া, চেঁচিয়ে উঠল অভ্র। আমার উপর চেঁচিয়ে লাভ নেই বুঝলে। আমি আর আগের ছোঁয়া নেই, যার সাথে তুমি যা তা করতে পারবে। আমার সামনে থেকে সরো, না হলে থাপড়িয়ে গাল লাল করে দিব। এত সাহস আছে তোমার? তুমি আমাকে মারতে পারবে? নিজের ভালোবাসার গায়ে হাত তুলতে পারবে? তুই আমার ভালোবাসা? তোর থেকে তো রাস্তার কুকুরও ভালো। অসভ্য, বেয়াদব, ইতর কোথাকার। দেখতে চাস তুই তোকে মারতে পারি কিনা? এই কথা বলেই পরপর দুটো থাপ্পড় লাগিয়ে দিল অভ্রের গালে। আর বলল, এই কাজটা আমার আরও আগেই করা উচিত ছিল। যাই হোক, ইটস বেটার লেট দ্যান নেভার। আচ্ছা ঠিক আছে, আমাকে মেরে শান্তি হয়েছে তো? হিসাব বরাবর? নাকি আরও কয়েকটা মারতে চাও? অভ্র নিজের মুখ এগিয়ে দিল। নেও, মারো, আরও কয়েকটা মারো। ভ্রু কুচকে তাকিয়ে আছে ছোঁয়া। রাগে ওর শরীর ঘিনঘিন করছে। এ কি মানুষ না আর কিছু? এবার হ্যাপি? চলো এবার আমার সাথে। রাতে রাস্তায় ঘুরঘুর করে কোনো লাভ নেই। তুমি তো খুব নির্লজ্জ টাইপের একটা মানুষ দেখা যাচ্ছে। যাই বলো, কিন্তু আমি তোমাকে এখন নিয়ে যাচ্ছি। একা তোমাকে ছাড়তে রাজি না আমি। উফ, আমাকে বিরক্ত করো না তো। এক কথা একবার বললে বুঝো না নাকি? আজব তো। বললাম না, যা খুশি তা বলো আর যা খুশি তা করো, আমি তোমাকে নিয়েই যাব। অভ্র শক্ত করে ছোঁয়ার হাত ধরল। অভ্র, আমার হাত ছাড়ো। আমার হাত ছাড়ো বললাম না। অভ্র এক প্রকার টেনে ছোঁয়াকে নিয়ে যেতে লাগল। ছোঁয়া অভ্র হাতে জোরে একটা কামড় লাগিয়ে ওর হাত থেকে হাত ছাড়িয়ে উল্টো দিকে দৌড় লাগাল। পিছে অভ্র। ছোঁয়া, থামো প্লিজ। দাঁড়াও, শোনো আমার কথা প্লিজ। ছোঁয়া দৌড়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অভ্র এদিক সেদিকে খুঁজতে লাগল। ছোঁয়া আধারে চুপ করে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পরে ও উঠে উকি দিল অভ্র আছে নাকি দেখার জন্য। ও অভ্রকে দেখতে পেল না, দেখে রাস্তায় বেরিয়ে এলো। হেঁটে হেঁটে যেতে শুরু করল। শরীর বড্ড ক্লান্ত লাগছে ওর, সারাদিন তেমন কিছু খাওয়া নেই। পেটে হাত রাখল ছোঁয়া। সোনা, খুব খিদে পেয়েছে না তোমার? আজকের রাতটাই শুধু একটু কষ্ট করো, কালকে আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব। নিজের মনে কথা বলতে বলতে ও এগিয়ে যেতে লাগল। হঠাৎ কোত্থেকে আবার অভ্র এসে হাজির। ছোঁয়া বিস্মিত হয়ে গেল। তুমি এইভাবে আমার থেকে পালাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি।
দেখো অভ্র, আমার রাস্তায় থাকতে হলে তাই থাকবো, কিন্তু তোমার সাথে যাব না। আমার কথা কি ক্লিয়ার? তুমি এখনো রাগ করে আছো? আচ্ছা, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আমি তো ওই দিন ও হাসপাতালে তোমাকে তাই বললাম। আর আমি ও তো আমার জবাব দিয়েছি, তাই না? অভ্র ছোঁয়ার হাত ধরতেই হাত ঝাড়া দিয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আর সাথে সাথে অভ্র মুখে একটা ঘুষি পড়ল। ছিটকে পড়ল অভ্র রাস্তায়। রাস্তা থেকে উঠে অভ্র দেখল সামনে সেই লোকটা দাঁড়িয়ে, যার হাতে একবার ও মার খেয়েছিল। এই মুখটা কি ও ভুলতে পারে? পারে না। উষ্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। ছোঁয়া হতভম্ব উষ্ণকে দেখে। রাস্তায় মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়তে হয়? এক্সকিউজ মি, আপনাকে কে বলল আমি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? আরে তুই সেই না ওই দিন রাতে যাকে আমি মেরেছিলাম। একদিন মেরেছিস দেখে যে প্রতিবার তাই হবে এমন তো নয়। হাত আমারও উঠে যেতে পারে। আর তাছাড়া ওর আর আমার মাঝে তোর কি কাজ? আর তুই বারবার আমাদের মাঝে আসিস কেন রে? কোথা থেকে টপকে পড়িস তুই? আমি যেখান থেকেই টপকাই না কেন, মার কিন্তু তোর আমার হাতেই খেতে হবে। অভ্র উষ্ণর কলার চেপে ধরল। তুই কি ওকে চিনিস? আমাদের মাঝে খবরদার আসবি না। উষ্ণ অভ্রের হাত কলার থেকে ছাড়িয়ে নিল। ছোঁয়াকে উদ্দেশ্য করে অভ্র বলল, ছোঁয়া ওকে? হ্যাঁ, বারবার আমাদের মাঝে আসে কেন বলতো? চলে যাও এইখান থেকে। আমার জাস্ট তোমাকে সহ্য হচ্ছে না। উষ্ণ ছোঁয়ার কাছে এসে দাঁড়াল। শুনিস নি কি বলেছে? জাস্ট লিভ, না হলে আরো দুর্ভোগ আছে তোর কপালে। উষ্ণ ছোঁয়ার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগল। এই মুহূর্তে ছোঁয়া কিছু বলল না। ও চায় না অভ্রের সামনে আবার কোনো সিন ক্রিয়েট হোক যার ফয়দা ও তুলতে পারে। ছোঁয়াকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল উষ্ণ। অভ্রের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। হাত দিয়ে সে রক্ত মুছে নিল ও মনে মনে কিছু ভেবে নিল। আর নিজেই হাসল। সামনে পড়ে থাকা পেপসির খালি বোতলটাতে একটা লাথি মারল। সেটা কয়েক হাত দূরে যেয়ে পড়ল। কিছু দূর যেতেই ছোঁয়া বলল, গাড়ি থামান। সামনের দিকে তাকিয়ে বলল উষ্ণ। কেন? আমি বলেছি গাড়ি থামান। উষ্ণ হঠাৎ ব্রেক করল। ছোঁয়া দরজা খুলে বের হতে নিচ্ছিল, কিন্তু উষ্ণ ছোঁয়ার এক হাত ধরল এক হাতে আর এক হাতে গাড়ি লক করে দিল। এটা কি হলো? তুমি যাতে পালাতে না পারো তার ব্যবস্থা করলাম। ঠিক হচ্ছে না কিন্তু। আর তুমি এই অবস্থায় দৌড়ে বেড়াচ্ছ, সেটা ঠিক হচ্ছে বুঝি তোমার বাচ্চার জন্য, তাই না? উষ্ণ সিটবেল্ট খুলে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে আরও কাছে নিয়ে এলো। ছোঁয়া ভয় জমে যাচ্ছে। ছোঁয়া বলল, কিছু দূর যেতেই ছোঁয়া বলল, গাড়ি থামান। সামনের দিকে তাকিয়ে বলল উষ্ণ। কেন? আমি বলেছি গাড়ি থামান। উষ্ণ হঠাৎ ব্রেক করল। ছোঁয়া দরজা খুলে বের হতে নিচ্ছিল, কিন্তু উষ্ণ ছোঁয়ার এক হাত ধরল এক হাতে আর এক হাতে গাড়ি লক করে দিল। এটা কি হলো? তুমি যাতে পালাতে না পারো তার ব্যবস্থা করলাম। ঠিক হচ্ছে না কিন্তু। আর তুমি এই অবস্থায় দৌড়ে বেড়াচ্ছ, সেটা ঠিক হচ্ছে বুঝি তোমার বাচ্চার জন্য, তাই না? উষ্ণ সিটবেল্ট খুলে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে আরও কাছে নিয়ে এলো। ছোঁয়া ভয় জমে যাচ্ছে। ছোঁয়া বলল, আপনি জানলেন কি করে আমি এইখানে? উষ্ণ ছোঁয়ার সিটবেল্ট লাগিয়ে দিতে দিতে বলল, সেটা তোমার না জানলেও হবে। আচ্ছা, ছেলেটা কে সেটা বলো। আমার এক্স। অন্যদিকে তাকিয়ে ছোঁয়া উত্তর দিল। বুকের ভেতর ধক করে উঠল উষ্ণর। নিজের সিটে ঠিক হয়ে বসল ও। ছোঁয়া বলতে শুরু করল,
সবার কিছু না কিছু অতীত থাকে, আর ও হচ্ছে আমার অতীত। আমার শরীরে যে দাগ লেগেছে তার অতীত, আমার পরিবার ছেড়ে আসার পেছনের অতীত। ভালোবাসার দাম এইভাবে দিতে হবে বুঝিনি। আমি ওর দোষ দিচ্ছি না, দোষ তো আমার, কারণ ওকে আমি বিশ্বাস করেছিলাম নিজের থেকেও বেশি। তাই আমার এই পরিণতি। আশা করি এবার সব বুঝতে পেরেছেন। উষ্ণর মুখ দেখে বোঝা গেল না কতটা দোটানায় পড়েছে ও কথাগুলো শুনে। প্রায় অনেকক্ষণ ওরা চুপচাপ বসে আছে, কারো মুখে আর কোনো কথা নেই। প্রায় বেশ কিছুক্ষণ পরে উষ্ণ গাড়ি স্টার্ট দিল। যেতে যেতে ছোঁয়াকে জিজ্ঞেস করল, তুমি আর বাড়ি ফিরে যাবে না? তোমার বাবা মার কাছে? না। হঠাৎ ছোঁয়া খেয়াল করল উষ্ণ যে রোডে যাচ্ছে সেটা উষ্ণর বাড়ি যাওয়ার রাস্তা নয়। আপনি কোথায় যাচ্ছেন এই রাস্তায়? ডাক্তার আঙ্কেলের কাছে। হঠাৎ কেন? আর আপনার হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? আমার হাতে কিছু হয়নি, আর উনার কাছে যাচ্ছি তোমার চেক আপের জন্য। আমার চেক আপ? হু, কিন্তু কেন? তুমি এত বেশি কথা কেন বলো? এই মুহূর্তে তোমার চেক আপের দরকার আছে। ছোঁয়ার ফুল চেক আপ করিয়ে উষ্ণ ছোঁয়া বাড়ি ফিরল। বেশ কিছু দিন ওদের মধ্যে সবকিছু ভালো চলছে। ঘড়িতে ঠিক বিকেল 5টা। ঘড়ির ঘণ্টা বেজে ওঠে ঢং ঢং করে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ছোঁয়া দরজা খুলে সামনে দিহান আহমেদকে দেখতে পেল। উনি কিছু বলার অপেক্ষা না করে হন হন করে ঘরে ঢুকে গেলেন। ছোঁয়ার ভয় করছে এই লোকটাকে। উষ্ণ আর এই লোকটার মাঝে যে ভালো সম্পর্ক নেই তার উপর উনার কড়া কণ্ঠ, আর কেমন রুক্ষ চেহারা। কড়া গলায় জিজ্ঞেস করলেন, উষ্ণ নেই? জি না। কোথায় গেছে? একটা প্রোগ্রামে। তুমি যাওনি? আমাকে সাথে নেয়নি। চশমা ঠিক করতে করতে পা থেকে মাথা পর্যন্ত ছোঁয়াকে দেখে নিলেন ভালো করে তিনি। কখন ফিরবে কিছু বলেছে? জি না। আচ্ছা, ঠিক আছে, বলেই তিনি বেরিয়ে যাচ্ছিলেন। ছোঁয়া বলল, চা বা কফি কিছু বানিয়ে দেই? না, দরকার নেই। উষ্ণ রাতে ফিরে এলে ছোঁয়া বলল, আপনার বাবা এসেছিল। অবাক হল উষ্ণ। বাবা? জি। হঠাৎ? কি বলল? তেমন কিছুই বলেননি। এলেন, আপনার কথা জিজ্ঞেস করলেন, তারপর চলে গেলেন। ও। পরের দিন বিকেলে দাদিমার কল এলো উষ্ণর ফোনে। বললেন ও বাড়ি যেতে। যদিও উষ্ণ প্রথমে মানা করেছিল, কিন্তু দাদিমার জোড়াজুড়িতে রাজি হল উষ্ণ। সন্ধ্যার দিকে ছোঁয়াকে নিয়ে কুঞ্জ কুটিরে হাজির হয়। এসেই খুব বড় ধরনের ধাক্কা খায়। অদ্রিকা আর ওর বাবা বসে আছে সোফায়। উষ্ণকে দেখে হাসি মুখে উঠে এসে উষ্ণর এক হাত ওর দু হাতে ধরে ভেতরে নিয়ে যায়। ছোঁয়া সেখানেই দাঁড়িয়ে থাকে। আরে ছোঁয়া, দাঁড়িয়ে আছিস যে? দাদিমার গলা শুনে দাদিমার কাছে এগিয়ে যায় ছোঁয়া, আস্তে আস্তে বলে, দাদিমা, এই লোকটা কি অদ্রিকা ম্যামের বাবা? হ্যাঁ। আজ কি বিশেষ কিছু? না, তেমন কিছু না। ওদের বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শুনে বুকের ভেতর ছ্যাঁত করে উঠল ছোঁয়ার। বিয়ে? হ্যাঁ, বিয়ে। অদ্রিকার বাবা এসেছিল গতকাল ওদের বিয়ের কথা বলতে। ব্যাস, দিহান রাজি হয়ে গেল। আজ তাই উষ্ণকে ডাকিয়েছে সামনাসামনি সব কথা বলার জন্য। উষ্ণ রাজি হলে আজই আংটি বদল করে ফেলবে। এর জন্যই ওকে ডাকা। দাদিমা, রিয়া আপু কোথায়? রান্নাঘরে আছে। আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। আচ্ছা, যা। উষ্ণ অদ্রিকার পাশ থেকে উঠে দাদিমার কাছে এলো।
ছোঁয়া কোথায়? ওয়াশরুমে। ওরা এইখানে কেন দাদিমা? সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর। কাম অন দাদিমা। তুমি জানো কি জানো না তাই বলো? জানি। তাহলে বলো। তোর আর অদ্রিকার বিয়ের কথা বলতে এসেছে ওরা। মানে? মানেটা তোর বাবাই বলতে পারবে। উষ্ণ দিহান আহমেদকে নিয়ে আলাদা ঘরে গেল। ওরা এইখানে হুট করে কেন এসেছে? তোমার আর অদ্রিকার বিয়ের কথা বলতে। এসবের মানে কি? হুট করে কেন? আর তুমি ওদের ডাকার আগে আমাকে এসব কথা বলনি কেন? বলার কি আছে? তোমরা একসাথে এত দিন ধরে কাজ করছো। খুব ভালো বন্ধু। এখন যদি বিয়ে করো তোমরা তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে। কি সমস্যা? ভালো বন্ধু হলেই কি বিয়ে করতে হবে? জানা শোনা থাকলেই কি বিয়ে করতে হবে? আমার জীবনের এত বড় ডিসিশন তুমি কিভাবে একা নিলে? আমি তোমার বাবা। এটা কি এখন তোমাকে মনে করিয়ে দিতে হবে? বাবার মতো কোনো কাজটা করেছ তুমি আজ পর্যন্ত? উষ্ণ। দেখো বাবা, লাইফটা আমার। আর আমি কাকে বিয়ে করব সেটা আমাকেই ভাবতে দেও। পছন্দ ও আমার হবে। আমি আর একটা কথাও শুনব নাই নিয়ে, ব্যাস। উষ্ণ বেরিয়ে এসে ছোঁয়াকে খুঁজতে লাগল। অদ্রিকা উষ্ণর হাত ধরে একটু আড়ালে নিয়ে গেল সবার চোখের। অদ্রিকা, এসব কি? আমি বাবাকে বলেছি আমাদের কথা আর বাবা তোমার বাবার সাথে কথা বলেছে। আঙ্কেল রাজি হয়ে গেল। আর আজকে বাসায় আসতে বলল। আমি খুব খুশি আজ। এখন তো তোমার সমস্যা হওয়ার কথা না। অদ্রিকা উষ্ণকে বাহুডোরে আবদ্ধ করল। ছোঁয়া ওদের এইভাবে দেখে সেখান থেকে সরে রিয়ার কাছে গেল রান্নাঘরে। কিরে, চোখ মুখ এমন হয়ে আছে কেন? কি হয়েছে? কিছুই হয়নি তো আপু। ঠিক আছিস? হ্যাঁ। এখানে কি করছিস? বাইরে যেয়ে বসো। না, তোমার কাজে একটু সাহায্য করি। উষ্ণ অদ্রিকাকে সরিয়ে বলল। তোমার আমার মাঝে কি এমন আছে না ছিল যা তুমি আঙ্কেলকে বলেছ? প্লিজ অদ্রি, তুমি আমাকে এবার টেনশন দেওয়া বন্ধ করো। তুমি যা চাচ্ছ তা কখনোই হবে না। অদ্রিকা বলল। বারবার আমাকে ফিরিয়ে দেওয়া কারণ কি বলো? উষ্ণ শান্ত গলায় বলল। তোমার আমার মাঝে কি এমন আছে না ছিল যা তুমি আঙ্কেলকে বলেছ? প্লিজ অদ্রি, তুমি আমাকে এবার টেনশন দেওয়া বন্ধ করো। তুমি যা চাচ্ছ তা কখনোই হবে না। অদ্রিকা বলল। বারবার আমাকে ফিরিয়ে দেওয়া কারণ কি বলো? উষ্ণ শান্ত গলায় বলল। দেখো অদ্রি, নতুন করে তো বলার কিছু নেই। আমি তো শুরু থেকেই তোমাকে মানা করে যাচ্ছি। হ্যাঁ, তার পিছনে তো একটা কারণ রয়েছে, তাই নয় কি? উষ্ণ প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কি হলো, চুপ যে? তুমি কি কাউকে পছন্দ কর? বিরক্ত হয়ে উষ্ণ বলল। যদি বলি হ্যাঁ, আর এমন যদি হয় তো? আমি তো উত্তর দিতে বাধ্য নই তোমাকে। অদ্রিকা বেশ কিছুক্ষণ চুপ থাকল। রাগে ওর শরীর হাত পা কাঁপছে। তারপর বলল, মেয়েটা কি ছোঁয়া? উষ্ণ উত্তর দিল না। মুখ ঘুরিয়ে রাখল। উষ্ণ, প্লিজ সে সামথিং। আমি কি জানতে পারি মেয়েটা কে? উষ্ণ চুপ থাকায় অদ্রিকা আর উত্তরের আশা করল না। বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই অবাক। অদ্রিকার বাবা পেছনে থেকে অদ্রিকাকে ডাকতে লাগলেন। কিন্তু অদ্রিকা ততক্ষণে গাড়ি নিয়ে চলে গেছে। অদ্রিকার বাবা আর দিহান আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন। অদ্রিকার বাবা বললেন, উষ্ণ হয়তো ওকে কিছু বলেছে। না হলে অদ্রিকা এইভাবে বের হয়ে যেত না। আমার খুব চিন্তা হচ্ছে। দিহান আহমেদ বললেন, ও তো আপনার গাড়ি নিয়ে গেছে।
আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনি আমার গাড়ি নিয়ে যান। ঘটনা কি হলো ছোঁয়া বুঝতে পারছে না। দিহান আহমেদ চেঁচিয়ে উঠলেন বাড়ির ভেতরে যেয়ে। তুমি অদ্রিকাকে কি এমন বলেছ যে মেয়েটা এইভাবে চলে গেল? কি সমস্যা তোমার? তুমি যা খুশি তা করতে পারো, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অধিকার নেই তোমার। আমি ওকে শুধুমাত্র এটা বলেছি আমি ওকে বিয়ে করতে চাই না। ব্যাস, আর শুরু থেকে আমি সেটাই ওকে বুঝিয়ে আসছি। কিন্তু ও বুঝতে চাচ্ছে না। আর সে যদি নিজেই নিজেকে কষ্টের দিকে ঠেলে দেয়, কারো সাধ্য নেই তাকে ফিরিয়ে আনার আমি মনে করি। এইখানে দোষ কোনোভাবেই আমার নয়। আমি ওকে আগেই বলেছি, ওকে আমার পছন্দ নয়। ওকে পছন্দ নয় তোমার তো তোমার কাকে পছন্দ? সবাই চুপ করে দাঁড়িয়ে বাপ ছেলের ঝগড়া দেখছে। দিহান আহমেদ চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছেন। সেই সাথে উষ্ণ। কেউ কারো থেকে কম নয়। কি হলো? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। উষ্ণ বাড়ি থেকে বের হয়ে গেল। গাড়িতে বসে বারবার হর্ন বাজাতে লাগল। ছোঁয়া পাশে এসে বসতেই উষ্ণ সকরে গেট দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। ছোঁয়া খেয়াল করল উষ্ণ বাড়ির দিকে যাচ্ছে না, অন্য রুটে যাচ্ছে। ছোঁয়া একবার জিজ্ঞেস করতে চেয়েও কিছু জিজ্ঞেস করল না। দরকার কি? তার মেজাজ সেখানে যেয়ে শান্ত হয়, সেখানেই যাক। বিরক্তি ভাব উষ্ণর চোখে মুখে ছেয়ে আছে। উষ্ণ যে জায়গাটা খুব পছন্দ করে শহর থেকে দূরে, সেইখানে এসে গাড়ি থামাল। গাড়ি থেকে নেমে গেল, কিন্তু ছোঁয়াকে বলল না নামতে। উষ্ণ গাড়ি থেকে নেমে পুকুরের ধারে যেয়ে ঘাসের উপর বসে পড়ল। মাথাটা রাগের চোটে ফেটে যাচ্ছে। রাগটা কারো উপর ঠিকমতো ঝাড়তে না পারলে কমবে না। বিয়েটা মনে হচ্ছে ছেলে খেলা, বললেই যাতে তাকে করে ফেলল। ছোঁয়া অনেকক্ষণ চুপ করে বসেছিল গাড়িতে। পরে গাড়ি থেকে নামল। নামার ইচ্ছে ছিল না প্রথমে, কিন্তু গাড়ি থেকে চোখ বুলালো চারপাশে। খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর চারপাশ। সন্ধে হওয়ার আরও কিছুক্ষণ বাকি। চারপাশটা খুব নীরব। খুব ভালো লাগলো ছোঁয়ার, তাই গাড়ি থেকে নামল। উষ্ণ দুহাত একটু পেছনের দিকে দিয়ে তার উপর ভর দিয়ে পেছনের দিকে একটু শরীর হেলে দিয়ে বসে আছে। ছোঁয়া ওর একটু পেছনের দিকে সামান্য দূরত্বে বসল। আপনার অদ্রিকা ম্যামকে পছন্দ নয়? উষ্ণ ভ্রু কুঁচকে তাকালো ছোঁয়ার দিকে। ওর চোখ দুটো দেখেই ছোঁয়া বুঝতে পারল ওর প্রশ্নটা করা উচিত হয়নি। উষ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কি মনে হয়? জানি না, কিন্তু আমার মনে হয় অদ্রিকা ম্যাম আপনাকে খুব ভালোবাসে। উষ্ণ ছোঁয়ার দিকে ঘুরে বসল, খানিকটা বিরক্তি নিয়ে ঝাঝাল কণ্ঠে বলল, হা, ভালোবাসা? তুমি ভালোবাসার কিছু বুঝো? যদি বুঝতেই তাহলে তুমি এতদিনে বুঝে যেতে আমি তোমাকে কতটা ভালোবাসি। আসছে আরেকজনের ভালোবাসার কথা বলতে, যাতে তুমি চেনোই না, জানি না তার ভালোবাসার কথা জেনে গেলে আর দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই তুমি আমার সাথে থাকো। তাহলে তুমি আমার মনের কথা বুঝতে পারলে না কিভাবে বলো? ছোঁয়া থ মেরে গেল। উষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। দেখ দেখ রোমিও জুলিয়েট। দূর থেকে কথাটা ভেসে এলো উষ্ণর কানে। সাথে সাথে ও পেছনের দিকে তাকাল। দূরে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, আর দাঁত কেলিয়ে কেলিয়ে ওদের দিকে ইশারা করে করে কিছু বলছে আর হাসছে। উষ্ণ শার্টের হাতা গুটাতে গুটাতে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোর দিকে এগিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াতেই ছেলে দুটো উল্টো দিকে দৌড় দিল। পায়ের সামনে থাকা কোকের ক্যানটাতে জোরে লাথি মেরে এক হাত কোমরে রেখে দাঁড়িয়ে থাকল উষ্ণ, মাথার পেছনে আরেক হাত রেখে। একে তো মেজাজটা কিছুদিন ধরেই খুব খারাপ, তার উপর অদ্রিকার ড্রামা আর বাবার দখলদারি।
কমপ্লিকেশন দিন দিন বেড়েই যাচ্ছে। তার উপর আবার এই বোকা মেয়ে এতদিন ওর সাথে থেকে ওকে বুঝতে পারছে না। উষ্ণ ছোঁয়ার হাত ধরে ওকে বসা থেকে টেনে তুলল। বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘুরাল। ছোঁয়ার মন খুব খুঁতখুত করছে। ও ভালোবাসার কিছুই বুঝে না। আসলেই কিছুই তো বুঝে না। আর উনি বুঝি খুব ভালো বুঝে। হা, এত ভালো বুঝলে আবার অদ্রিকা ম্যামকে কি বুঝতো না? সেটা না হয় বাদই দিলাম। ভালোবাসার কথা কেউ এইভাবে বলে? বলার কি স্টাইল! মনে হচ্ছিল ধমকি দিচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল ছোঁয়া। হঠাৎ করে গাড়ি ব্রেক করল উষ্ণ। আকস্মিকভাবে এই ব্রেকে চমকে উঠল ছোঁয়া। বুকে হাত রেখে চোখ বন্ধ করে ঘন ঘন কয়েকবার নিঃশ্বাস নিল। এটা কি হলো? এটা কি ঠিক হলো? আপনি জানেন না আমার অবস্থা? সরি, কথাটা আমার মাথায় ছিল না। ছিল না বলেই হয়তো তখন ও তো ভালোবাসার কথা বলছিলেন। বুঝতে পেরেছি। মাথায় থাকলে হয়তো বলতেন না। আস্তে আস্তে নিজেই নিজেকে বলল ছোঁয়া। তুমি কি বললে? না কিছু না। আমি শুনতে চাই। আবার কথাটা রিপিট করো। তুমি কি মনে করেছ আমি শুনিনি? শুনলে আবার জিজ্ঞেস করলেন যে? শান্ত গলায় উষ্ণ বলল। তোমার কি সত্যি তাই মনে হয়? জানালার দিকে তাকিয়ে আছে ছোঁয়া। আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? আমি কথাটা ঠিক ওইভাবে বলিনি। তো কিভাবে বলেছ বলো? আজ কথা ক্লিয়ার হয়ে যাক। আমি তো সব ক্লিয়ার আগেই করেছি। আমার পাস্ট, আমার বর্তমান অবস্থা আপনার তো জানার। আর আপনি যেটা চাচ্ছেন সেটাও তো সম্ভব নয়। আর কেন নয় সেটাও আমি আপনাকে বলেছি। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। সব কিছু কি তুমি একাই ডিসাইড করবে? আমি শুধু আমার ব্যাপারটাই আপনাকে জানিয়েছি। আপনার কিছুর উপর তো আমার অধিকার নেই। আর আমি আপনার কিছুর ডিসিশন নিতেও পারবো না। তাহলে তুমি তো পারবে না আমাকে বাধা দিতে তোমাকে ভালোবাসতে, তাই না? কারণ এটা সম্পূর্ণ আমার ব্যাপার। বাস্তবতা যখন ঘিরে ধরবে প্রতিনিয়ত, ভালোবাসা তখন মুখ লুকিয়ে নেবে। যে ভালোবাসায় খাদ নেই, সেটা কখনোই মুখ লুকোবে না। আমাকে তুমি অভ্রের সাথে তুলনা করো না। আমি কখনোই সেটা করি না। আর এই ভুল আমার দ্বারা হবে না। আমি বোকা কিন্তু এতটাও নয় যে আপনাদের তুলনা করে আপনাকে ছোট করব। তাহলে কি সমস্যা? আচ্ছা আমি মেনে নিচ্ছি আমাকে মেনে নিতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফ্যামিলি? তারা মেনে নিবে আমাকে? তোমার মনে হয় সেটার পরোয়া আমি করি? কিন্তু আমি তো করি। আচ্ছা সেটাও বাদ দিলাম। আপনি তো আর আমার মতো সাধারণ কেউ না। এই খবর চারিদিকে ছড়ালে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারেন আপনি জানেন? তাই বলে আমার পার্সোনাল লাইফ নেই? আমার একটা আলাদা জগৎ আছে আর সেটা আমি সবসময় গোপন রাখি। সবারই একটা পার্সোনাল লাইফ থাকে। আর সেই পার্সোনাল স্পেসে সবার ঢোকার কোনো সুযোগ নেই। আপনি যত যাই বলুন, আমাকে আপনি নিজের সাথে জড়ালে, আমাকে নিয়ে আপনাকে নিয়ে কথা হবেই। সেটা আপনার ক্যারিয়ারের জন্য ঠিক নয়। আশ্চর্য ব্যাপার, ওরা কি করে জানবে? তোমার মাথায় কি এই কথাটা ঢুকছে না? ছোঁয়া চুপ করে থাকল। উষ্ণ চুপ করে ওর দিকে তাকিয়ে আছে। এখন এই প্রশ্নের জবাব কি করে দেবে সেটাই ভাবছে। তাচ্ছিল্যের হাসি দিয়ে তারপর গাড়ি স্টার্ট দিল। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। মনের বিরুদ্ধেও অনেক সময় অনেক কিছু করা লাগে। আমরা যা চাই সব সময় তো পাই না। অনেকটা নিজের দোষে, আবার অনেকটাই ভাগ্যের দোষে। কষ্ট হয় ছোঁয়ার,
প্রচুর কষ্ট। আসলে ও উষ্ণকে নয়, নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত। উষ্ণর এই অদম্য ভালোবাসা ওকে অনেকটাই ফুরবল করে ফেলেছে। একদিকে ও উষ্ণকে বোঝাচ্ছে, আরেকদিকে নিজের মনকে। মানুষকে তবুও বোঝানো যায়, কিন্তু মন, এই অবাধ্য মনকে ও কি করে বুঝাবে? যা উষ্ণর দিকে ছুটে যায় বারবার। ও তো চলেই যেতে চেয়েছিল, ধরে বেঁধে আবার ওকে উষ্ণ ফিরিয়ে এনে আবার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিল। ওর ভয় করে উষ্ণ মেনে নিলেও ওর পরিবার মানবে না, আর সমাজ। ভয় শিউরে ওঠে বারবার ছোঁয়া। সারারাত ঘুমাতে পারে না ও। ছোঁয়ার মন বিচলিত হয়। একবার ভাবে, হোক যা খুশি হোক, হলাম একটু সেলফিশ। একটু সেলফিশ হয়ে যদি ভালো থাকা যায়, সুখে থাকা যায়, তাহলে সমস্যা কি? সবাই তো ভালো থাকতে চায়, তাহলে আমি চাইলে সমস্যা কোথায়? উষ্ণ তো ওকে চায়, তাহলে সমাজের কথা ভাবব কেন? মানুষের মুখ আছে, তারা বলবেই। মানুষের কাজই হচ্ছে বলা। তারা বলবে, এক সময় ভুলে যাবে, মনেও রাখবে না। নিজেকে বুঝিয়ে বুঝিয়ে যখন ভাবে ও উষ্ণকে মেনে নেবে, তখনই আবার আরেক মন মানা করে। আবার নেতিয়ে পড়ে ছোঁয়া। নিজের সাথে লড়াই করতে করতে ও ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত। উষ্ণ বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে। ঘুম আসছে না। এত চিন্তা মাথায় থাকলে ঘুম কি করে হয়? ও একটা ব্যাপার ভেবেছে, সে কাজটা সকালেই করবে। সুখ একটা দুর্লভ জিনিস। মাঝে মাঝে মনে হয় মুঠো ভরে তুলে নিবে, কিন্তু মুঠো ভরে তুলে নিতে গেলেই আঙুলের ফাঁক দিয়ে পানির মতো বের হয়ে যায়। মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে ছোঁয়া। বাইরে রোদ উঠে গেছে। সেই রোদ জানালার কপাট গলিয়ে ভেতরে আসছে। টুকটুক ঘরের এক কোণে ঘুরে বেড়াচ্ছে। ছোঁয়ার প্রচণ্ড মাথা ধরেছে। বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করল ও। দরজায় টোকা পড়ার শব্দ হল। উষ্ণ ছাড়া আর কে হতে পারে? ছোঁয়া শরীরে ওড়না জড়িয়ে দরজা খুলে দিল। খাবারের ট্রে উষ্ণর হাতে। ছোঁয়া উদাস চোখে খাবারের দিকে তাকিয়ে আছে। ঘরের ঢুকতে কি মানা? দরজার সামনে থেকে সরে গেল ছোঁয়া উষ্ণর এই কথা শুনে। উষ্ণ খাবারের ট্রে বিছানার উপর রেখে কিছু না বলে বের হয়ে গেল। রাতে কেউ কিছু খায়নি। খাওয়ায় খুব অনিয়ম হচ্ছে ছোঁয়ার বেশ কিছু দিন ধরে। এটা এখন ওর জন্য খুব ক্ষতিকর। যদিও অনিয়মটা নিজের দোষেই হচ্ছে, উষ্ণর এতে কোনো হাত নেই। ছোঁয়া খাবারের সামনে বসে পাউরুটি তুলে নিল। কামড় বসাতেই কারো পায়ের আওয়াজ ভেসে এলো ওর কানে। উষ্ণ পানির গ্লাস হাতে নিয়ে ছোঁয়ার সামনে বসল। ছোঁয়া মুখের খাবার ওকে দেখে টুপ করে গিলে ফেলতে যেয়ে গলায় খাবার আটকে গেল। উষ্ণ পানি ধরল ছোঁয়ার সামনে। পানি খেয়ে বা হাতে নিজের মুখ মুছে নিল ও। কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন যে? উষ্ণ কিছু বলল না, উঠে গেল। আশ্চর্য, কথা না বলার কসম কেটেছে নাকি? কিছুই বলছে না। না, কথা না বলার কসম কাটেনি। কথাটা বলে উষ্ণ ছোঁয়ার সামনে দাঁড়ালো আর ওর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। এটা কি? নিজেই দেখো। ছোঁয়া ব্যাগ থেকে চকলেট রঙের একটা শাড়ি বের করল। এটা কি হবে? এটা মানুষ কি করে? এটা মানুষ যে পরে, এটা আমি জানি, কিন্তু আপনি আমাকে দিলেন যে? নাস্তা শেষ করে এটা পরে রেডি হবে। আমরা এক জায়গায় যাব। কোথায়? গেলেই দেখতে পাবে। আপনি সোজা প্রশ্নের উত্তর সোজাভাবে দেন না কেন? প্রয়োজন হয় না তাই। আমারও প্রয়োজন নেই রেডি হয়ে আপনার সাথে যাওয়ার। আমি যাব না। আপনি একা যান।
তোমাকে রেডিও হতে হবে আর যেতেও হবে। কথা বাড়িয়ে লাভ নেই। খাওয়া শেষ করো তাড়াতাড়ি। উষ্ণর মোবাইল বেজে উঠল। উষ্ণ কথা বলতে বলতে বের হলো রুম থেকে। হ্যাঁ দীপ, সব রেডি? জি। আচ্ছা, আমাদের আসতে একটু দেরি হবে। সমস্যা নেই স্যার, আপনাদের তাড়াহুড়োর দরকার নেই। ছোঁয়া রুটি খাচ্ছে আর নিজের সাথে নিজে বক বক করছে। উষ্ণ রেডি হয়ে ছোঁয়ার রুমে এলো। ছোঁয়া আয়নার সামনে এলোমেলো কুচি হাতে দাঁড়িয়ে আছে। উষ্ণ রুমে ঢুকতে যেয়েও রুমে ঢুকল না। দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে অন্যদিকে মুখ রেখে বলল, সারাদিন লাগে যদি রেডিই হতে তো আমরা বের হব কখন? ছোঁয়া এদিক সেদিকে খুঁজতে লাগল উষ্ণকে। রুমে খুঁজে লাভ নেই, আমি বাইরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া এলোমেলো কুচিগুলো সামলে নিয়ে বলে, অন্য কিছু পরে গেলে হবে? কেন? শাড়ি পছন্দ হয়নি? সেটা না, আমার হাত কেটে গেছে, আমি কুচি দিতে পারছি না ঠিকভাবে। উষ্ণ ঘুরে দাঁড়াল। হাত আবার কখন কাটল? একটু আগেও তো ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু এখন ঠিক নেই। উষ্ণ বিচলিত হয়ে উঠল। ঠিক আছে, চেঞ্জ করে অন্য কিছু পরে নেও। না থাক, চেঞ্জ করতে গেলে আবার ব্যথা লাগবে। আপনি একটু সময় দিন, আমি কুচিগুলো ঠিক করে নেই। ছোঁয়ার হাতের তালু অনেকটাই কেটে গেছে অসাবধানতাবশত। নিজেই কোনো মতে ব্যান্ডেজ করে নিয়েছে, কিন্তু হাত ব্যথা করছে প্রচণ্ড রকম। কুচিগুলো কোনো মতে গুজে নিল ছোঁয়া। তারপর হাতের দিকে তাকল। আয়নায় তাকাতেই আয়নায় উষ্ণর প্রতিবিম্ব দেখতে পেল। ঘুরে তাকালো ছোঁয়া। হাত দেখি। ডান হাতটা এগিয়ে দিল উষ্ণর দিকে। ব্যান্ডেজটাও তো ঠিকমতো করতে পারোনি। এক হাতে করা যায়? আমাকে বলনি কেন? এমনি। উষ্ণ রুক্ষ চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া হাত সরিয়ে নিতে চায়। উষ্ণ শক্ত করে ধরে আছে। ছোঁয়াকে বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স এনে ওর পায়ের সামনে বসে, অনেকখানি কেটে গেছে দেখছি। কি করে হলো? খেয়াল করিনি, কাজ করতে যেয়ে কেটে গেছে। এত অসাবধান থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আলো করার জন্য আপনি আছেন না। কি বললে? কই কিছু না তো। তোমার ফিসফিস করে কথা বলার অভ্যাস বন্ধ কবে হবে? হবে না। উষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়ার খুব হাসি পাচ্ছে এই মুহূর্তে। হাসিটা খুব কষ্টে চেপে রেখেছে। উষ্ণ ছোঁয়ার দিকে তাকিয়ে ব্যান্ডেজ করছে আর ছোঁয়া উষ্ণর চোখের দিকে তাকিয়ে আছে। ও ঠোঁট কামড়ে ধরে রেখেছে। হঠাৎ এত হাসি কেন পাচ্ছে ওর? কেন? নেও হয়ে গেছে। আমি নিচে যাচ্ছি, তুমি এসো। ছোঁয়া শাড়ি তো ম্যানেজ করেছে, কিন্তু চুল, কোমরের নিচ পর্যন্ত যাওয়া এই লম্বা লম্বা চুলগুলো ও কি করবে? বা হাতে চুল আঁচড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। উষ্ণ বেশ কিছুক্ষণ ধরে পেছনে দাঁড়িয়ে ছোঁয়ার যুদ্ধ দেখল। তারপর নিজেই এগিয়ে গেল। আমাকে দেও। আপনি কি করবেন? কাটাটা দেও, মেরে দিচ্ছি। খুব যত্ন সহকারে চুলে কাটা মেরে দিল ছোঁয়ার। টুকটুক কে নিয়ে যাই? না থাক, বেশিক্ষণ লাগবে না, আমরা চলে আসব। গাড়িতে উঠে বসল ছোঁয়া। কোথায় নিয়ে যাচ্ছে উষ্ণ? কে বলতে পারে। লোকটা সোজা কথার উত্তর সোজা ভাবে দেয় না। বললে কি এমন হতো? বাইরের দিকে তাকিয়ে ছোঁয়া। উষ্ণর দৃষ্টি সামনের দিকে। আজ সূর্যের তেজ কম। আকাশটা সাদা মেঘে ছেয়ে আছে।
আবার কোথাও কোথাও পরিষ্কার। উষ্ণ গাড়ি থামালো। এই মুহূর্তে চোখের সামনে যে জায়গা ছোঁয়া দেখতে পাচ্ছে, তারপর ওর ভাবনা চিন্তা সব মিলে মিশে সর্বতে পরিণত হয়েছে। আপনি আমাকে এইখানে নিয়ে এসেছেন কেন? এইখানে মানুষ যার জন্য আসে। মানে কি? মানে কি তুমি জানো না? ছোঁয়া একবার বাইরের দিকে তাকাচ্ছে আরেকবার উষ্ণর দিকে। উষ্ণ স্বাভাবিকভাবে বসে আছে। মুখে কোনো কিছুর ছাপ স্পষ্ট নয়। কিন্তু ছোঁয়া আতঙ্কিত। উষ্ণ ওকে কোথায় নিয়ে এলো? ছোঁয়ার নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। উষ্ণ বলল, নেও সিটবেল্ট খুলে নামো। উষ্ণ সিটবেল্ট খুলে গাড়ি থেকে নামার জন্য এগুতেই ছোঁয়া ওর এক হাত ধরল শক্ত করে। আপনি এখনই নামবেন না। আপনার সাথে আমার কথা আছে। এখন কথা বলার সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। পরে কথা বলবো, আগে ভেতরে চল। দীপ অপেক্ষা করছে। না, আমি এখনই কথা বলবো। উফ, ছোঁয়া। এখন কি কথা বলার টাইম? এখন কথা বলবো না তো কখন বলবো? বিয়ে হওয়ার পরে? উষ্ণ ছোঁয়ার থেকে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে একটা চাপা হাসি দিল। এই যে আপনি ওইদিক তাকিয়ে যে, আমি তো আপনার সাথে কথা বলছি নাকি? এই দিকে তাকান বলছি। হাসিটা আটকিয়ে উষ্ণ ছোঁয়ার দিকে শক্ত হয়ে বসল। বলো, কি বলছিলে? আপনি আমাকে এইখানে নিয়ে আসার জন্য এত তাড়াহুড়ো করছিলেন সকালে? হ্যাঁ। আপনি কখন এত সব প্ল্যান করলেন? এখনই জানতে হবে? ছোঁয়া কিছু সময়ের জন্য কথা হারিয়ে ফেলল। কিছু বলতে চাচ্ছে, পারছে না। ও গাড়ি থেকে হুট করে নেমে গেল। উল্টো দিকে হাঁটা শুরু করল। উষ্ণ দ্রুত নেমে ছোঁয়াকে আটকাল। এটা কি হচ্ছে ছোঁয়া? পাল্টা প্রশ্ন করল ছোঁয়া। আপনি আমাকে কাজী অফিস কেন নিয়ে এলেন, আগে তার উত্তর দিন। তুমি এখন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে? তুমিই না বলো আমি সাধারণ মানুষ নই। আমার ইমেজ নষ্টের ভয় আছে। তো এখন কি নষ্ট হচ্ছে না? ছোঁয়া আশেপাশে তাকালো। রাস্তায় অনেক মানুষ। ছোঁয়া গাড়ির পেছনের দরজা খুলে পেছনের সিটে যেয়ে বসল। উষ্ণ দরজার কাছে যেয়ে দাঁড়াল। ছোঁয়া ওকে দেখে ভেতরের দিকে চেপে বসল। উষ্ণ উঠে গাড়ির দরজা বন্ধ করে দিল। আপনি এইখানে আনার আগে একবার আমাকে বলবেন না? বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম বললে নাও আসতে পারো। আপনি বুঝতে পারছেন আপনি কি করতে যাচ্ছেন? আমি কি ক্লাস 2-3তে পড়ি যে আমি বুঝিতে পারবো না আমি কি করছি? আমি যা করছি ভেবেই করছি, আর যা করব ভেবেই করব। শুধু তুমি আউল ফাউল ভাবা বন্ধ করো। আমার চিন্তা আউল ফাউল? দেখো ছোঁয়া, এমন তো নয় যে মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়ে না। হ্যাঁ মানছি, প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না, কিন্তু ভালোবাসা মানুষের জীবনে অনেকবারই আসে। আর তাছাড়া তুমি তো জানি তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে। তো সেই ক্ষেত্রে তার স্মৃতি নিয়ে সারা জীবন কাটানোর কোনো মানে নেই। আপনি আমার কমপ্লিকেশন কি সেটা কি জানেন না? খুব জানি। তো যাদের বাচ্চা হয় বিয়ের পরে আবার ডিভোর্সও হয়, তারা কি বিয়ে করে না? করে তো। আর সেদিকে দিয়ে দেখতে গেলে তো তোমার প্রথম বিয়ে। আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর অনেকটা ভালোবাসা থাকলেই হবে। আর প্লিজ তুমি এবার আর কথা না বাড়িয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে। উষ্ণ ছোঁয়ার হাত ধরে ওকে বের করল। আর হ্যাঁ, ভেতরে যেয়ে কোনো সিন ক্রিয়েট করো না। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। অসহায়ের মতো ছোঁয়া দাঁড়িয়ে আছে কাজী অফিসের ভেতরে। চোখের সামনে দীপ আরও দুটো মেয়ে। উষ্ণ ঠোঁটে চাপা হাসি। ছোঁয়ার অবস্থা দেখে ওর ভালোই লাগছে। খুব মজা পেয়েছে ও।
ছোঁয়ার রাগ হচ্ছে, প্রচুর রাগ, আবার লজ্জায় নেতিয়ে পড়ছে। ছোঁয়া উষ্ণর দিকে তাকালো। উষ্ণ অন্যদিকে তাকিয়ে। ছোঁয়ার মনে হচ্ছে এই লোকটাকে কাচ্চা চাবিয়ে খেয়ে ফেলতে। উষ্ণ ছোঁয়ার দিকে একটু ঝুঁকে বলল, কই, সাইন করতে বলছে তো। সাইন করো, দেরি করে লাভ কি? দাঁতে দাঁত চেপে ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে কলম তুলে নিল। ছোঁয়া কলম হাতে উষ্ণর দিকে তাকিয়ে আছে। উষ্ণ দ্বীপের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া তারপর সাইন করে দিল। কংগ্রাচুলেশনস দীপ, আজ থেকে তোমার বিবাহিত জীবনের শুরু। উষ্ণ কথাটা বলে হেসে উঠল। ছোঁয়ার নিজের মাথায় নিজের বাড়ি দিতে ইচ্ছে করছে। ও কি ভেবেছিল আর কি হল? কিন্তু সব দোষ উষ্ণর। সে তো বলতেই পারত শুরুতে যে দীপ আর তার গার্লফ্রেন্ডের বিয়ে। তা না, কত কত লেকচার শুনিয়ে শেষমেশ কি হল? ছোঁয়ার ভুল বোঝানোর পেছনে সব হাত উষ্ণর। উষ্ণর একবার মনে হয়েছিল দীপের সাথে সাথে ও ছোঁয়াকে বিয়ে করে নেবে। ছোঁয়া যখন ভেবেই ছিল বিয়েটা ওদের হচ্ছে, তারপর ভাবল না থাক, ছোঁয়াকে আর কিছুদিন সময় দিবে ওকে বুঝতে। আজকের দুপুরের ট্রিট সম্পূর্ণ দীপের পক্ষ থেকে। ওরা রেস্টুরেন্টে বসে আছে। এক মুহূর্তের জন্য ছোঁয়া উষ্ণর সাথে কথা বলেনি। অনেকটা লজ্জার জন্য, আবার অনেকটা রাগের জন্য। ছোঁয়া কয়েকবার খাবার মুখে দিতেই ওর ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠল। ও এক গ্লাস পানি খেয়ে ওয়াশরুমের দিকে গেল। ও যা খেয়েছিল সব গড়গড় করে বমি হয়ে বেরিয়ে গেল। চোখে মুখে পানি দিয়ে বেসিনের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকল বেশ কিছুক্ষণ। তারপর দরজা খুলে বাইরে যেতেই দেখল উষ্ণ দাঁড়িয়ে। ছোঁয়ার চোখের সামনে সব কেমন ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক আছো? ছোঁয়া কিছুর জবাব দিতে পারল না। ওর মাথা যেয়ে ঠেকল উষ্ণর বুকের সাথে। ছোঁয়া, ছোঁয়া। ছোঁয়ার কোনো সাড়া শব্দ নেই। উষ্ণ ওকে কোলে তুলে নিল। গাড়িতে বসিয়ে দীপকে বলল ওরা আর থাকতে পারবে না। ডাক্তার আঙ্কেলের চেম্বারে নিয়ে গেল। ওকে ভালোভাবে চেক করে ডক্টর বললেন, ও কি কিছু নিয়ে স্ট্রেসে আছে? হয়তো। এই স্টেজে ওর জন্য স্ট্রেসটা একদম ঠিক না। তাছাড়া ওর খাওয়া দাওয়াতেও হয়তো অনিয়ম হচ্ছে। ওর বিশেষ কেয়ারের প্রয়োজন। আমি এরপর থেকে খেয়াল রাখব। একটা কথা জিজ্ঞেস করি? হু। দেখো, তোমার সম্পর্কে তো আমার কিছুই অজানা নয়। তোমাকে সেই কবের থেকে আমি চিনি। তোমার আর ওর সম্পর্ক তুমি যা বলেছিলে ঠিক সেটাই কি, নাকি আমি যেটা দেখছি সেটা? উষ্ণ বোঝার চেষ্টা করল। আচ্ছা, সহজ করে বলি, তুমি কি ওকে ভালোবাসো? উষ্ণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, এটা কি ভুল? ঠিক ভুলের আমি বিচার করার কে? এটা তোমার জীবন। সেটাই তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। কিন্তু যা করবে ভেবে করো। আরও বেশ কিছুক্ষণ ঘুমাবে। ওর এখন রেস্ট প্রয়োজন। ছোঁয়াকে বিছানায় শুইয়ে দিয়ে টুকটুককে কোলে তুলে আদর করতে করতে নিজের রুমে চলে গেল উষ্ণ। যে কাজটা ও করতে চেয়েছিল আজ সেটা দীপের বিয়ের জন্য হল না, আবার ছোঁয়ার অবস্থা। ছোঁয়ার ঘুম ভাঙল যখন আসরের আজান দিচ্ছে। হাই তুলতে তুলতে উঠে বসল। পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুররা হরতাল করছে। যা খেয়েছিল তা তো বমিই করে ফেলেছে। ফ্রিজের থেকে খাবার বের করে মাইক্রোওয়েভে গরম করে টেবিলে খেতে বসল। খেতে বসেও খেতে পারল না। কি যেন খেতে ইচ্ছে হচ্ছে। ও নিজেও বলতে পারবে না। কি ব্যাপার, খাবার নিয়ে বসে আছো যে? খেতে ইচ্ছে হচ্ছে না। পরে খাবো। তোমার অনেক অনিয়ম হচ্ছে। এটা যে ঠিক না তুমি হয়তো আমার থেকে ভালো জানো।
জানি, কিন্তু আমার এখন এসব খেতে ইচ্ছে হচ্ছে না। তো কি খেতে ইচ্ছে হচ্ছে বলো, আমি অনলাইন অর্ডার করে দেই। না থাক। আশ্চর্য থাকবে কেন? আচ্ছা চলো বাইরে নিয়ে যাই। যা খুশি খেও। না, সব কিছুতেই না না না। তো করবে কি তুমি? ছোঁয়া অসহায়ের মতো বলল। আমার টক কিছু খেতে ইচ্ছে হচ্ছে। তো আগে বললেই তো হতো। আচ্ছা আমি রতনকে কল করে দিচ্ছি, তোমার যা লাগবে ওকে বলে দেও, ও এনে দেবে। প্রায় 1 ঘন্টা পর রতন তেঁতুলের, কাঁচা আমের, বড়ইয়ের আচার নিয়ে হাজির হল। উষ্ণ দরজা খুলল। স্যার আচার ক্যাডায় খাইব? আপনি আপনি তো কখনো আচার খান না। উষ্ণ বিরক্তি নিয়ে বলল। আগে খাইনি, এখন খেলে সমস্যা কি? স্যার আচার হচ্ছে গিয়ে মাইয়া মানুষের খায়ন, আপনি খাইবেন ক্যা? উফফ চুপ করবে। আমি খাবো না, ছোঁয়া খাবে। দেও ব্যাগটা দেও। রতন উষ্ণর হাতে ব্যাগ দিরে দিতে বলল। ওই মাইয়া খাইব। কেন স্যার? কেন মানে? খাওয়ার জিনিস খাবে। তাতে তোমার কি সমস্যা? রতন এবার মুখ টিপে হাসল। স্যার আচার তো ওই সময় খায়। কোনো সময় খায়? স্যার বুঝেন নাই? ওই সময় মানে? স্যার ম্যাডামের কি মানে, আপনার আর ম্যাডামের মাঝে কি? রতন হলদে দাঁতগুলো বের করে হাসতে লাগল। উষ্ণ ঠিক বুঝতে পারছে রতন কি বোঝাতে চাচ্ছে। ওর ইচ্ছে হচ্ছে ফুটবলের মতো যদি রতনকে লাথি মেরে বাংলাদেশ থেকে উগান্ডা পাঠিয়ে দেওয়া যেত কতই না ভালো হতো। উষ্ণ বলল। দাঁতগুলো আস্ত রাখতে চাইলে এইখান থেকে এখনই যাও, বলে দরজা রতনের মুখের উপর লাগিয়ে দিল। অনেক পুরনো আর বিশ্বস্ত বলে রতনকেও সহ্য করে, না হলে কবে চাকরি থেকে আউট করে দিত। উষ্ণ মুখে হাত দিয়ে বসে আছে আর ছোঁয়া আচার খাচ্ছে। ঠোঁটের কোনা মেখে আছে আচারে। এত আয়েশ করে এর আগে ও কাউকে কিছু খেতে দেখেনি। উষ্ণ চেয়ে আছে আর ছোঁয়া চোখ বুজে আচারের স্বাদ নিচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল। রাতের 11টা বাজে, ঘড়ির ঘণ্টা বেজে উঠে জানান দিচ্ছে। উষ্ণর ঘুম ভেঙে গেল। ও পাশ ফিরে শুয়ে চোখ খোলে। কিছুর আওয়াজ ওর কানে আসছে। ছোঁয়া আবার রাতের বেলায় রান্নাঘরে কিছু করছে না তো? হতেই পারে। উষ্ণ দরজা খুলে বের হয়ে সরাসরি রান্নাঘরে গেল। যা ভেবেছে ঠিক তাই। ছোঁয়া ফ্রিজ খুলে কিছু করছে। এত রাতে কি করছো তুমি? ছোঁয়া কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। কি? এইভাবে দাঁড়িয়ে আছো যে? ক্ষুধা লেগেছে? হ্যাঁ ভালো কথা। তো নরমাল রেখে ডিপে কি খুঁজছ? আইসক্রিম। উষ্ণর হৃদয় আপনা আপনি কুঁচকে গেল। কপালে ভাঁজ পড়েছে দেখতে পেল ছোঁয়া। আইসক্রিম এই সময়? মাথা খারাপ নাকি? আমার খুব ইচ্ছে করছে খেতে। ভেতরটা যেন কেমন কেমন করছে। আমি ঘুমাতে পারছি না। প্রেগন্যান্সির সময় কি এমন হয়? আমি কি জানি? আমি কি এর আগে প্রেগন্যান্ট হয়েছি নাকি? উষ্ণ টেবিলের কাছে যেয়ে চেয়ার টেনে বসল। মুখে এক হাত ঠেকিয়ে বলল। রাতের 11টা বাজে, তোমার জন্য কে দোকান খুলে রেখেছে? জানি না, কিন্তু আমি নিচে যাচ্ছি এখন। হাত পা ভেঙে দেব বুঝলে। কি সুন্দর সে নিচে যাচ্ছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তাই না? আমার যে এখন আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না? তাই আমি নিচে যাব। আচ্ছা দাঁড়াও, আমি রতনকে কল করছি। আপনি এখন ওই বেচারার ঘুম ভাঙাবেন? আর ও এখন আসবে আইসক্রিম নিয়ে? উষ্ণ বিস্ময় নিয়ে তাকাল। বাহ,
ওর ঘুমের চিন্তা তো ঠিকই হচ্ছে। আর আমি কি আপনাকে ডেকেছিলাম? আপনিই তো উঠে এসেছেন। আমি কি বলেছি আপনাকে যেত? আমিই যাচ্ছি। চুপ মেয়ে। আমিই যাচ্ছি, দাঁড়াও। উষ্ণ মানিব্যাগ নিয়ে বের হয়ে গেল। উষ্ণ বেশ অনেকক্ষণ বাদে ফিরে এলো, আইসক্রিম নিয়ে। ভাগ্য ভালো, মোড়ের থেকে বেশ কিছুদূর এগিয়ে যেয়ে সেখানে একটা দোকান খোলা পেয়েছিল। উষ্ণ এসে দেখল ছোঁয়া ঘুমিয়ে পড়েছে সোফার উপরেই। ওর ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না উষ্ণর। ফ্রিজে আইসক্রিম রেখে দিল। ছোঁয়ার ঘুম ভাঙল খুব ভোরে। তখনও আলো ফোটেনি বাইরে। আকাশ তখন ধূসর রঙের মেঘে ছেয়ে আছে। আলোর বিন্দু মাত্র দেখা নেই। ছোঁয়া চোখ খুলে দেখল ও সোফার উপরে। পাশের সোফায় উষ্ণ বসে বসে ঘুমাচ্ছে। রাতে যে কখন ও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল নিজেই বলতে পারবে না। এই মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখতে এত যে কেন ভালো লাগে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে কপালের উপর। কি অদ্ভুত সুন্দর দেখায় তখন। ছোঁয়া বেশ কিছুক্ষণ ধরে আধো আধো আলোয় উষ্ণকে দেখল। কিছু কিছু মানুষ আছে যারা পাগলের মতো অন্যকে ভালোবাসতে পারে নিজের সবটুকু দিয়ে। উষ্ণও যে তাই। কিন্তু ছোঁয়া ভয় পায়। ভয় পায় ওর ভাগ্যকে। ওর জীবনকে থেকে সব হারিয়েছে। ভয় পায় উষ্ণও একদিন হারিয়ে যাবে। ভয় ভয় কুকড়ে ওঠে ছোঁয়া। জানালার দিকে চোখ গেল। বাইরে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। সূর্য উঠি উঠি করছে। কি ঠান্ডা শীতল বাতাস। শীত হয়তো শুরু হয়ে গেল। শীতে যে ছোঁয়ার শরীরে কাঁটা দিয়ে উঠছে। গ্রিলে হাত রেখে বাইরের দিকে একমনে তাকিয়ে আছে ও। পেটের উপর এক হাত রেখে বলল, শুভ সকাল সোনা। তখনই ওকে কেউ পেছনে থেকে বাহুডোরে আবদ্ধ করল। কেঁপে উঠে ছোঁয়া মাথা একটু কাত করে দেখতে পেল উষ্ণকে। হালকা হাসির রেখা টেনে নিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, গুড মর্নিং ছোঁয়া। হু। তারপর উষ্ণর বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হল। যুদ্ধটা চলল প্রায় 5 মিনিট ধরে, কিন্তু পেরে উঠল না উষ্ণর সাথে। দীর্ঘশ্বাস ফেলে উষ্ণর দিকে একটু কাত হয়ে তাকাল। ছাড়বেন? কেন? আগে দুজন মিলে সকাল হওয়া দেখি, তারপর ভাবা যাবে। ছোঁয়া কথা বাড়াল না। এই লোক নাছোড়বান্দা। কিন্তু এমন ভালোবাসাই তো ও চেয়েছিল, কিন্তু অভ্র। বিরক্ত হল ছোঁয়া। ওর কথা ভেবে তো লাভ নেই। অতীতকে অতীতেই দাফন করে ফেলা ভালো। যার যাওয়ার সে গেছে। তাকে ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ। উষ্ণ ছোঁয়ার কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, আমাকে দোকানে পাঠিয়ে তুমি নিজেই ঘুমিয়ে গেলে, নট ফেয়ার। সরি। আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই বলতে পারবো না। আচ্ছা একটা কথা বলো। কি? তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ? ছোঁয়া বিস্ময় নিয়ে তাকালো উষ্ণর দিকে। কি হলো, অমন ভূত দেখার মতো তাকিয়ে আছো যে? কি এমন জিজ্ঞেস করলাম? হঠাৎ এই প্রশ্ন? বারে জানতে ইচ্ছে হলো তাই। মানে তুমি ছেলে চাও না মেয়ে? কোনোটা হলে খুশি হবে? ছোঁয়া আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। একটা হলেই হলো। তোমার কোনো আশা নেই? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো ছোঁয়ার। প্লিজ এখন তোমার পাস্টের কথাগুলো বলে মোমেন্টটা নষ্ট করো না। এসব আমি আগেও শুনেছি। আর যা জানার তাও জানি। এসব আর শুনতে ইচ্ছে করছে না। ছোঁয়া চুপ থাকল। এই বাহুডোরে ও সবসময় কি আবদ্ধ থাকতে পারবে এইভাবে? উষ্ণ ছোঁয়াকে অবাক করে দিয়ে পাজাকোলা করে তুলে নিল।
ছোঁয়া বিস্ময় কথা হারিয়ে ফেলেছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে উষ্ণর দিকে। ছোঁয়ার চোখ দুটি জ্বলজ্বল করছে। উষ্ণ স্বাভাবিক, একদম স্বাভাবিক। ও ছোঁয়াকে সোফায় নিয়ে যেয়ে বসাল। ছোঁয়ার পায়ের সামনে দু হাঁটু গ্যারে মেঝেতে বসল উষ্ণ। ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে ছোঁয়ার দিকে তাকাল। ছোঁয়ার মনের বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেছে। কি বলতে চাচ্ছে লোকটা? এইভাবে তাকিয়ে আছে কেন? এই চাহনি যে পাগল করে ছাড়বে ওকে। এই জন্যই তো ওর চোখের দিকে তাকাতে ভয় পায় ছোঁয়া। এই চোখের সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, নিজেকে হারিয়ে ফেলার ভয়ও আছে। উষ্ণ ছোঁয়ার হাত নিয়ে নিজের বুকের বা পাশে ধরল। কিছু কি বুঝতে পারছ ছোঁয়া? কি? আমার হৃদস্পন্দনের প্রতিটি স্পন্দন হচ্ছে শুধু তোমার নামে। ছোঁয়ার চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে উষ্ণ আবার বলতে শুরু করল। তুমি কি মনে করো ছোঁয়া তোমার অনুভূতি সম্পর্কে কি আমার একটুও ধারণা নেই? ছোঁয়া অস্পষ্ট স্বরে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু উষ্ণ থামিয়ে দিল। এখন শুধু আমাকে বলতে দেও। তুমি শুধু আমার কথাগুলো শুনে যাও। ছোঁয়া চুপ হয়ে গেল। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উষ্ণর দিকে। উষ্ণ আবার বলল, তুমি তোমার অনুভূতি আমার থেকে যতই লুকাতে চাও না কেন, আমি ঠিকই বুঝতে পারি। আমি বুঝিতে পারছি তুমি এমন এক সিচুয়েশনের মধ্যে আছো যেখান থেকে আমাকে তোমার জীবনে মেনে নিতে ইচ্ছে থাকলেও তুমি পারছো না সেটা করতে। আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, আর সে ভয় তোমার নিজের থেকে আমাকে নিয়ে বেশি। কিন্তু ছোঁয়া, মানুষের ভয় করে জীবন কাটানো যায় না। তাতে তুমি কখনোই সুখী হতে পারবে না, জীবনে এগিয়ে যেতে পারবে না। তুমি যার জন্য, যাকে বাঁচাতে সব ছেড়ে এসেছ, সব পেছনে ফেলে এসেছ, তুমি কি তাকে ভালো জীবন দিতে চাও না? ছোঁয়া আবার কিছু বলতে চাচ্ছিল, কিন্তু উষ্ণ আবার চুপ করিয়ে দিল। আমার কথা শেষ হয়নি। আগে শোনো আমি কি বলছি। তুমি ভাবতে পারো তোমাকে কেন আমি এত পছন্দ করি বা এটা শুধুই আমার মোহ। না, সেটা একদমই নয়। শুধুমাত্র তুমি প্রেগন্যান্ট বলে যে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না সেটা একদমই ভুল। মানুষ তো নতুন করে জীবন সাজায়। এমন তো নয় যে একজনের জন্য তাদের জীবন থমকে থাকে। আর আমি আমার জীবনটা তোমার সাথে সাজাতে চাই, যেখানে থাকবে শুধুই ভালোবাসা। সেখানে অতীতের কোনো কালো স্মৃতি থাকবে না। ছোঁয়ার চোখ দুটো জলে ভরে উঠল। যে কোনো মুহূর্তে টুপ করে জল বেয়ে পড়তে পারে। তুমি কি তোমার জীবনটা আমার সাথে নতুন করে সাজাবে? আমি। ছোঁয়াকে থামিয়ে উষ্ণ বলল, দেখো ছোঁয়া, আমার ক্যারিয়ার, আমার পরিবার আর এই সমাজ, আমি এসব কিছুই শুনতে চাই না। তুমি শুধু হ্যাঁ বা নাতে জবাব দেবে। আমি জাস্ট হ্যাঁ বা না শুনতে চাই। ছোঁয়া চুপ করে আছে। ও কি জবাব দেবে? সামনে একজন গোপালের বিছানা সাজিয়ে রেখেছে ওর জন্য, কিন্তু পথে যে অনেক কাঁটা ছড়িয়ে রাখা। ভয় করে যে খুব, আবার সব এলোমেলো হয়ে যাবে না তো? উষ্ণ উঠে দাঁড়াল। ডিসিশন সম্পূর্ণ তোমার। আমি জোর করব না। জোর করে আর যাই হোক মন পাওয়া তো যায় না। তুমি তোমার সময় নেও। কথাটুকু বলে উষ্ণ রুমে চলে গেল। ছোঁয়া আবার এগিয়ে গেল জানালার কাছে। চোখ রাখল শূন্যে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ও কি বলে দেবে উষ্ণকে, হ্যাঁ, আমিও চাই আবার আপনার সাথে জীবনটা সাজাতে। আমিও চাই আপনাকে অনেক অনেক ভালোবাসতে। অনেক অনেক ভালোবাসা পেতে চাই আপনার থেকে, যার সন্ধান আমি করে বেরিয়েছি অনেক দিন। কিন্তু এত সুখ কি সইবে ওর জীবনে?
অদ্রিকার রুম ধোঁয়ায় ভরে উঠেছে। দেখে মনে হচ্ছে আকাশের মেঘ নেমে এসেছে, কুয়াশার মতো ছেয়ে আছে ধোঁয়ায় পুরো রুম। অদ্রিকার বাবা বাড়ি নেই, এখনো কাজে ব্যস্ত। কাজের মেয়েটা ধোঁয়া দেখে ঘরে এসেছিল দৌড়ে। অদ্রিকার কাছে বকা আর তারা খেয়ে নিচে নেমে গেছে। উষ্ণর যত ছবি অদ্রিকার অ্যালবামে ছিল সব বের করে ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে অদ্রিকা। তার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে যাওয়া ছবিগুলো দেখছে ও। আগুনে জ্বলজ্বল করছে পুরো ঘর, সাথে অদ্রিকার চোখ দুটো। বাইরে সজোরে মেঘের গর্জন শোনা গেল। অন্ধকার ঘরটা একবার আলোকিত করে আবার মিলিয়ে গেল অন্ধকারে। এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হলো। এক সময় ঝড়ের বেগে শুরু হলো বৃষ্টি। সেই ঝড় যে এখন অদ্রিকার মনেও চলছে। ঝড় এখন ছোঁয়ার মনের বন্দরেও হচ্ছে বিশাল আকারে। সকালে বলা উষ্ণর কথাগুলো এখনো ওর কানে বেজে যাচ্ছে। ঘুমাতে পারছে না ও। বিছানায় এপাশ ওপাশ করছে, আবার উঠে বসছে, আবার শুচ্ছে, কিন্তু ঘুম আসছে না। ঘড়িতে এখন প্রায় 11টা বাজতে চলল। রাতের খাবার আগেই খেয়ে নিয়েছে ওরা। কেমন যেন শীত শীত লাগছে ওর। বৃষ্টি আজ রাতে থামবে বলে মনে হচ্ছে না। ছোঁয়া বিছানা থেকে নেমে ফ্যানের সুইচ অফ করে দিয়ে খোলা জানালার দিকে গেল। গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে জানালার কপাট লাগানোর চেষ্টা করল। হাত ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে। বরফ ঠান্ডা সেই বৃষ্টির ফোঁটাগুলো। শরীর যেন কেঁপে উঠল। বন্ধ জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে আছড়ে পড়ছে। ছোঁয়া এক ধ্যানে দেখছে। টুকটুকের কাছে এগিয়ে যেয়ে ওর শরীরে হাত বুলাল। হুট করে কেন যেন কফি খেতে ইচ্ছে হলো ছোঁয়ার। রান্নাঘরের দিকে পা বাড়াল। কফি কাপে কফি ঢেলে রুমের দিকে যেতেই একটা গানের গলা ভেসে এলো ছোঁয়ার কানে। পিয়া বসন্ती রি কাহে সতাইয়ে आजा दुई, जाने क्या जादू किया, प्यार की पूछे जिया, ओ काहे सताइए आजा, पिया बसंती री काहे सताइए आजा। মিউজিক্যাল নোট। উষ্ণর রুমের দরজা খোলা। ঘর পেরিয়ে বারান্দার দিকে গেল ও। দেয়ালে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে গান গাইছে উষ্ণ। ওর গান যখনই শোনে ছোঁয়া ডুবে যেতে ইচ্ছে করে গানের গভীরে। উষ্ণ চোখ খুলে দেখল ছোঁয়া জড়সড় হয়ে বসে আছে ওর থেকে অনেকটা দূরে। গান গাওয়া বন্ধ করে দিল উষ্ণ। তুমি, আপনি এই ঠান্ডায় এইভাবে বারান্দায় বসে আছেন যে? উষ্ণ সামনের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, এই মুহূর্তটা আমার ভালো লাগে। রাতের বৃষ্টিগুলো আমার কাছে খুব রহস্যময় সুন্দর মনে হয়। তাই আমি এইখানে বসে আছি, উপভোগ করছি মুহূর্তটা। শীত লাগছে না? শীতের থেকে ভালো বেশি লাগছে। তাই শীতের কথা ভুলে গিয়েছি। ছোঁয়া কফি কাপ উষ্ণর সামনে এগিয়ে দিয়ে বলল, এটা নিন। আমি তো কফি চাইনি, আমি বানিয়েছিলাম আমার জন্য। কিন্তু আপনি নিন। আচ্ছা, একটাই শেয়ার করি। না না, আমি খাবো না, আপনি পুরোটা খেয়ে ফেলুন। উষ্ণ হাসল। চোখ ভরে দেখল ছোঁয়া। কি অমায়িক সেই হাসি। বৃষ্টির ঝাপটা এসে ওদের মুখে পড়ছে। উষ্ণ কফিতে চুমুক দিচ্ছে। মা বাবার কথা মনে পড়ে না? মলিন মুখে ছোঁয়া বলল, সেটা আবার কার না মনে পড়ে যাবে? বিস্ময় নিয়ে ছোঁয়া তাকালো উষ্ণর দিকে। কি যাবে? ছোঁয়া ডানে বায়ে মাথা ঝাঁকাল। না। কেন? ভয় পাচ্ছ? ছোঁয়া চুপ। তোমার কি মনে হয় তাদের কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু আমি গেলে আরও হবে। নতুন করে আবার পুরনো ক্ষতের সৃষ্টি হবে।
তোমার কি মনে হয় পুরনো ক্ষতটা সেরে গেছে? একটু হলে কমে তো গেছে। আবার মেঘ গর্জে ওঠে ভয়ানকভাবে। ছোঁয়া চোখ বন্ধ করে দুহাতে নিজের মুখ ঢাকল। আত্মা বেরিয়ে যাচ্ছিল এখনই শরীর থেকে, এত ভয় পেয়েছে ছোঁয়া। ভয় পেয়েছ? চোখ খুলল ছোঁয়া। এক হাত বাড়িয়ে দিয়ে উষ্ণ বলল, এই দিকে এগিয়ে এসে বসো আমার পাশে। ছোঁয়া এগিয়ে গেল উষ্ণর পাশে। গান শুনবে? বৃষ্টির। ঠিক আছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ। বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার থেকে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ। বৃষ্টি তোমাকে দিলাম। মিউজিক্যাল নোট। ছোঁয়ার আঙুলের ভাঁজে আঙুল গুজে দিয়ে উষ্ণ বলল, এটা আমার খুব প্রিয় একটা গান। হ্যাঁ জানি। কিভাবে? আপনি প্রায় প্রায় এটা গুনগুন করেন, আবার মোবাইলেও শুনেন। আমি শুনেছি। উষ্ণ হাসল। আমি যেদিন স্টেজে উঠে প্রথম গান গেয়েছিলাম, সেদিনও এইভাবে বৃষ্টি হচ্ছিল। প্রথম গান আমি এটাই গেয়েছিল। ছোঁয়া চুপ করে উষ্ণর কথা শুনছে। হঠাৎ উষ্ণ বলল, আচ্ছা তুমি আমার সকালের বলা কথাগুলো ভেবেছ? ছোঁয়া অপ্রস্তুত হয়ে গেল। মনে হলো ছুটে বেরিয়ে যেতে পারলেই বাঁচে, কিন্তু হাত তো উষ্ণ ধরে আছে। কি ভেবেছ? ছোঁয়া মাথা নিচু করে আছে। আচ্ছা চাপ নিও না। টেক ইয়োর টাইম। হঠাৎ হঠাৎ মেঘের গর্জনে ছোঁয়া কেঁপে উঠছে বারবার। উষ্ণ বুঝতে পারছে। ছোঁয়ার হাত ছেড়ে দিয়ে ওর দিকে এগিয়ে যেয়ে এক হাতে ওকে জড়িয়ে নিল। ছোঁয়া চুপ করে আছে। অদ্রিকা উষ্ণর পুড়ে যাওয়া একটা ছবির অবশিষ্ট অংশ হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে। প্রচণ্ড ক্ষোভে ওর শরীর কেঁপে উঠছে। খুব রাগ হচ্ছে, হিংসা হচ্ছে। মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু ও মরবে কেন? কেন নিজেকে শেষ করবে? শেষ যদি হতেই হয় অন্য আরেকজন হবে। মরতে যদি হতেই হয় অন্য একজন মরবে। দাদিমার চোখে ঘুম নেই। এত রাত পর্যন্ত জেগে থাকা তার জন্য ঠিক নয়। রিয়া পাশেই বসে আছে দাদিমার। দাদিমার পায়ের ব্যথাটা একটু বেড়েছে। রিয়া তার পা টিপে দিচ্ছে। দাদিমার হাতে উষ্ণর ছোটবেলার একটা ছবি। ছোট স্যারকে বুঝি আপনার খুব দেখতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ সে তো হচ্ছেই। স্যার এইখানে থাকলেই তো পারে। কি করে থাকবে বল? বড় স্যার আর ছোট স্যারের মাঝে কি কখনোই কিছু ঠিক হবে না? কিভাবে ঠিক হবে? বাপ যদি ছেলেকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কেন? ওই যে গান। উষ্ণ চেয়েছিল গান নিয়ে ওর ক্যারিয়ার গড়তে, আর দিহান চেয়েছিল ওর বিজনেস ওর ঘাড়ে চাপাতে। তারপর আর কি? বাপ ছেলের লড়াই। আর সব শেষ। রিয়া দীর্ঘশ্বাস ফেলল। অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকার পর উষ্ণ বলল, রুমে যাবে না? নাকি এইখানেই ঘুমানোর প্ল্যান আছে? আপনি যাবেন না? হু, যাব। তাই তো জিজ্ঞেস করলাম। ছোঁয়া উঠে দাঁড়াল। ছোঁয়া দাঁড়াও। কিছু বলবেন? উষ্ণ উঠে দাঁড়াল। তারপর ছোঁয়াকে কোলে তুলে নিল। এবার একটুও অবাক হয়নি ছোঁয়া। ছোঁয়াকে রুমে নিয়ে গেল উষ্ণ। টুকটুক চুপ করে ঘরের এক কোণে ঘুমিয়ে আছে। ছোঁয়াকে বিছানায় শুয়ে দিয়ে একটু ঝুঁকে ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে আছে উষ্ণ। আধো আধো আলোয় ছোঁয়ার মুখ যে জ্বলজ্বল করছে ও বুঝতে পারছে। উষ্ণ ওর দিকে আরেকটু ঝুঁকল। সহসাই চোখ দুটো লেগে এলো ছোঁয়ার। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজের জামা ধরে আছে ও। উষ্ণ ছোঁয়ার কপালে খুব গভীর একটা চুমু খেল।
ছোঁয়া চোখ খুলে দেখল উষ্ণ হাসির রেখা টেনে তাকিয়ে আছে ওর দিকে। আস্তে আস্তে বলল, গুড নাইট ছোঁয়া। ছোঁয়ার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ছোঁয়ার নাকের ডগায় হালকাভাবে একটা আঙুল ছুঁয়ে দরজা টেনে বেরিয়ে গেল উষ্ণ। ছোঁয়া চোখ বন্ধ করে হালকা হাসির রেখা টেনে দিল ঠোঁটে। পাশে ফিরে শুয়ে নিজের অজান্তেই মনে মনে বলল, ভালোবাসি, চলবে।